আমাদের আজকের গল্পটা সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পে উল্লেখিত ভূত প্রেত বা তন্ত্রমন্ত্র শুধুমাত্র গল্পের প্লট তৈরির জন্য ব্যবহার হয়েছে, কোনো রকম ধর্মীয় কুসংস্কারকে প্রশ্রয় দেওয়ার জন্য নয়। সংকেত অডিও স্টোরিতে আজ আপনারা শুনবেন প্রখ্যাত লেখক আকাশ গুহের কলমে একটি হাড়হিম করা ভূতের গল্প, মারাই দহের জলে। সমগ্র পরিচালনায় টিম সংকেত অডিও স্টোরি। আজকে গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অরুণ। শুরু করছি আমাদের আজকের গল্প, আকাশ গুহের কলমে, মারাই দহের জলে। অভিকের মতো খামখেয়ালি বন্ধু থাকলে যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে হতে পারে। এই যেমন আজ সকালের দিকে হঠাৎ করেই ওর সঙ্গে গালিফ স্ট্রিটে যেতে হলো। ওর কখন কি খেয়াল চাপে বলা মুশকিল। এই যেমন যেতে যেতে শুনলাম ওর নাকি এখন মাছ পোষার শখ হয়েছে হঠাৎ করে। অবশ্য সত্যি শখ হয়েছে কিনা জানি না। গত সপ্তাহে গল্ফ গ্রিনে ফ্ল্যাট কিনে শিফট করেছে অভিক আর ওর মিসেস। হয়তো এই ফ্ল্যাটেরই কোনো এক কোণে পড়ে থাকবে একটা অ্যাকোয়ারিয়াম, সেটা সাজানোর জন্য এই হঠাৎ করে উদয় হওয়া শখ। চড়া রোদের মধ্যে আমাকে নিয়ে গালিফ স্ট্রিটের এই ঘুপচি গলি প্রায় 3 বারে মাথা থেকে ও মাথা চষে ফেলার পর অভিকের শেষমেশ পছন্দ হলো একজোড়া ব্ল্যাক মলি। রাগে গা কিরকির করছিল আমার। ফর্সা মুখটা ঘেমে লাল হয়ে গেছে। রুমাল বার করে ওর দিকে কটমট করে তাকিয়ে বললাম, এই দুটো তো লোকাল দোকান থেকেও কিনতে পারতিস। এত দূর উজিয়ে আসার কি দরকার ছিল সাত সকালে? ছুটির দিনগুলোতে একটু শান্তিতে থাকতে দিবি না বল? অভিক মুখ কাচুমাচু করে বলল। তা আমি কি করব আমার যদি কিছু পছন্দ না হয়? আরে বাবা, কিছু তো নিয়ে ফিরতে হবে। আচ্ছা ভাই আমার, ফায়ার হয়ে যাস না, চল হাতিবাগানের দিকে যাই। আমি নিয়াতে স্পেশাল মাটন বিরিয়ানি আর গালাউটি কাবাব খাওয়াচ্ছি। অভিক আমার গালাউটি কাবাবের প্রতি দুর্বলতার কথা জানে। ওর এই প্রস্তাবে কাজ হলো সর্বৌষধির মতো। সঙ্গে সঙ্গে নরম হয়ে মুখে তেল তেলে হাসি ফুটিয়ে বললাম, হ্যাঁ প্লিজ চল ভাই, এতক্ষণ এই ঠাঠা রোদে ঘোরাঘুরি করে ক্লান্ত লাগছে একেবারে। শ্যামবাজার 5 মাথার মোড়ের দিকে ফিরতি পথে এগোচ্ছিলাম। গলির সামনে রং বেরঙের ছোট ছোট গামলায় বিভিন্ন রকমের রং বেরঙের মাছের বাচ্চা নিয়ে বসে আছে একজন বিক্রেতা। একটু আগে গিয়েছি এইখান দিয়ে, তখন চোখে পড়েনি। একটা সবুজ রঙের গামলার মধ্যে দেখলাম একটা কালো কুচকুচে মাছ ঘুরে বেড়াচ্ছে। মাছটা যখনই গামলার দেওয়ালে বাঁধা পেয়ে শরীরটাকে বাঁকিয়ে ঘুরে যাচ্ছে, তখনই সূর্যের আলোয় মাছটার চকচকে কালো শরীরে পড়ে ঝিকিয়ে উঠছে মহামূল্যবান স্ফটিকের দুটির মতো। দৃশ্যটা দেখে হঠাৎ করে চোখ আটকে গেল। খুব আহামরি কিছু দেখতে মাছটা নয়, কিন্তু ওটার গায়ের রংটা, আহা, কালো রঙের মধ্যে এমন সৌন্দর্য, এমন স্নিগ্ধতা থাকে আগে কখনো খেয়াল করিনি। অ্যাকোয়ারিয়াম অবশ্য আমার ফ্ল্যাটেও একটা আছে, তবে আলাদা করে মাছ পোষার শখ বলতে কিছুই নেই আমার। ওই ঘরে শোভাবর্ধন করেই রাখা খান 2 গোল্ডফিশ, একটা গাপ্পি আর 3টে নিয়ন ট্রেটা ছাড়া আর কিছুই নেই। আর সদস্য সংখ্যাও বাড়ায়নি। অত বড় অ্যাকোয়ারিয়ামের এক প্রান্ত থেকে অপর প্রান্ত হেসে খেলে ঘুরে বেড়াতে পারে মাছগুলো। অফিসের কাজ সামলে আমার ওগুলোর পেছনে সময় দেওয়ার মতো সময় থাকে না। একজন ঠিক কাজের মহিলা আছেন, ঝোঁয়াদি, উনি অ্যাকোয়ারিয়ামটার কেয়ারটেকার। দাঁড়িয়ে পড়লাম। মাছটা দেখিয়ে জিজ্ঞেস করলাম, কি মাছ কাকা ওটা? কত দাম? নিষ্ঠুর রোদকে ঠেকিয়ে রাখা ছাতাটা মাথার উপর থেকে তুলে আমার দিকে নিস্পৃহ দৃষ্টিতে তাকালো বৃদ্ধ পশারি। তারপর চিবিয়ে চিবিয়ে বলল, এটা জাপানি ব্ল্যাকবার্ব আছে, ফ্রেশ ওয়াটার, হেভি রেয়ার, ইম্পোর্টেড। বাড়িতে রাখলে হুড় হুড় করে টাকা আসবে, সব নেগেটিভ এনার্জি দূরে চলে যাবে। এই 1 পিসই পড়ে আছে, যারা চেনে তারা হুড়মুড়িয়ে কিনে নিয়ে যায়।
টাকা পয়সা, ভাগ্য, পজিটিভ এনার্জি, নেগেটিভ এনার্জি এইসব আমার মাথা ব্যথার বিষয় নয়। মোট কথা, আমার মাছটা পছন্দ হয়েছে। আমার বাড়ির অ্যাকোরিয়ামে রাখলে বেশ মানাবে। জিজ্ঞেস করলাম, দামটা বললে না যে? লোকটা কি যেন ভাবলো, তারপর বলল, 500 টাকা দেন। দরদাম করার পার্টি আমি নই। কিনেই নিলাম মাছটা। হাত জাল দিয়ে গামলা থেকে তুলে একটা জল ভরা পলিথিন পাউচে মুড়ে আমার হাতে দিল লোকটা। আগেই বলেছি, মাছের প্রতি আমার একেবারে বাড়াবাড়ি রকমের কোনো মোহই নেই। তবু সকালে ঝলসানো রোদে পলিথিন পাউচের মধ্যে ছটফট করে বেড়ানো কালো মুক্তোর মতো উজ্জ্বল বর্ণের মাছটাকে বাড়ি আসার পথে কতবার যে দেখলাম তার ইয়ত্তা নেই। ফ্ল্যাটে ফিরে এসে ডাইনিংয়ে রাখা অ্যাকোরিয়ামে বাকি মাছগুলোর মধ্যে ছেড়ে দিলাম ওটাকে। কাঁচের বাইরে থেকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ ভেতরের দিকে। আমার অ্যাকোরিয়ামের নীলচে আলোয় মাছটা শরীরের দুটি যেন আরো ঠিকরে বেরোচ্ছে। এই মাছ সৌভাগ্য বয়ে নিয়ে আসবে কিনা তাতে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। তবে অ্যাকোরিয়ামের শোভা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে, সে কথা অনস্বীকার্য। 2 আঙুল মতো লম্বা হবে মাছটা। মাছটার চোখ দুটো এতক্ষণ ভালো করে দেখিনি, বড় সাধারণ মনে হলো, যেন কোথাও দেখেছি। খালবিলের মাছের মতো সাধারণ চোখ। অ্যাকোরিয়ামের বাহারি মাছের চোখ যেমন উজ্জ্বল, বড় হয় তেমন নয়। যাকে গায়ের রংটাই আসল। খুশি মনে উঠে দাঁড়ালাম। কিছু খাবার ছড়িয়ে দিলাম জলের মধ্যে। মাছটা খেলুম না। বাকি মাছগুলো অভ্যেস মতোই টুকটুক করে সবকটা দানাই মুখে পুরে নিল। পরে আরেকবার দেয়া যাবে ভেবে সরে পড়লাম সেখান থেকে। স্নান সেরে বাথরুম থেকে বেরিয়েছি, দেখে ঝুমাদি কখন যেন এসে কিচেনে কি একটা জলখাবার বানাতে শুরু করে দিয়েছে। ওর কাছে এই ফ্ল্যাটেরই একটা ডুপ্লিকেট কি থাকে। আমি ব্যাচেলার, নামি মাল্টিন্যাশনাল কোম্পানিতে মোটা স্যালারির চাকরি করি। গড়িয়ার এই 3 BHK ফ্ল্যাটে কেবল আমি আর আমার 4 পেয়ে সন্তান রিওর ছোট্ট সংসার। ঝুমাদি আমার একমাত্র ভরসা। রান্না বাড়া থেকে শুরু করে আমার এবং রিওর খেয়াল রাখা, এই সবই মহিলা করেন মাতৃ সযত্নে। আমার নিজের জন্মদাত্রী মাঝে মাঝে মফস্বল থেকে আমার ফ্ল্যাটে বেড়াতে এলে টিটকিরি করে বলেন, আমি আর এসে কি করব, তোর তো আর একটা মা হয়েছে দেখছি। তা অবশ্য ভুল কিছু নয়। মাইনে দিয়ে পোষা কাজের লোক এত কিছু করে দেয় না নিজের মায়ের মতো। ঝুমাদি সারাদিনের মধ্যে 2 বার আসে, আবার সন্ধ্যাবেলা চলে যায়। তাতে অবশ্য ভালোই হয়। 3 বছর ধরে কলকাতা শহরে একা থেকে থেকে এখানকার যান্ত্রিক মানুষগুলোর মতোই আমিও একচোরা হয়ে উঠেছি। রাতের বেলা এত বড় নরম গদির খাটটায় আমার হাত পা ছড়িয়ে একা ঘুমোতেই স্বাচ্ছন্দ্য বোধ হয়। ঘরের মধ্যে তো নয়, অন্য ঘরেও যদি অন্য কেউ থাকে ভীষণ অসুবিধা হয় আমার। এই জন্যই আমি কখনো আমার বন্ধু বান্ধবদের ফ্ল্যাটে খুব একটা আমন্ত্রণ জানাই না ফুর্তি করার জন্য। অতিরিক্ত মাথা হয়ে গেলে কেউ যদি ফিরতে না পারে, রাতে থেকে যায়, তখন ভীষণ বিরক্ত লাগে। ওই যে বললাম, একাকিত্বকে নেশার মতো ভালোবেসে ফেলেছি শহরে এসে। এই জন্য মা এতবার বলা সত্ত্বেও বিয়ে করার কোনো তাগিদ নেই। আর বিয়ে করবই বা কি? আমি বহুগামী একজন পুরুষ। রোজ নতুন নতুন নারী দেহের স্বাদ না পেলে আমার ঠিক চলে না। এই কথা স্বীকার করতে আমার লজ্জা নেই। মাত্র 28 বছরের যুবক আমি। দেখতে শুনতে মন্দ নই একেবারে। দৈহিক গড়ন, গায়ের রং, উচ্চতা হিংসে করার মতো। মানুষ হয়ে জন্মেছি, কবে জীবনটাকে উপভোগ করব? বিয়ে করলেই তো সব শেষ। মাথা মুছতে মুছতে বেডরুমে এসে ল্যাপটপটা খুলে মেইলগুলো চেক করছি। ঝুমাদি এসে রোজকার অভ্যেস মতোই জলখাবারের প্লেটটা নামিয়ে রাখল, কিন্তু চলে গেল না, দাঁড়িয়ে রইল। আমি ল্যাপটপ থেকে মুখ তুলে জিজ্ঞেস করলাম,
কি হলো, কিছু বলবে ঝুমাদি? 2-3 বার হাত কুচলে এদিক ওদিকে তাকিয়ে মুখটাকে কেমন একটা করে ঝুমাদি বলল, একটা উটকো গন্ধ পাচ্ছি ঘরের মধ্যে, জানিস তো। ডাইনিং এর দিকটায় যেন বেশি। হ্যাঁ রে, ফ্রিজে মাছ টাছ পচে গেছিল নাকি? মাথা নাড়লাম, না তো। গিয়ে দেখো কোথাও টিকটিকি বা ইঁদুর পচলো কিনা। আরে ধুর, 4 তলা ইন্দুর আসবে কোত্থেকে? আর টিকটিকি তো কোনোদিন এখানে দেখি নাই। কি বিশ্রী গন্ধ, মায় গো! অন্য পেরাশনের ভাত উঠে আসতেছে। আমি কুকুরের মতো নাক উঁচু করে 2বার বাতাসে ঘ্রাণ নেওয়ার চেষ্টা করলাম। 12 মাস সর্দি লেগে থাকে, ফলে সেরকম কিছু বুঝলাম না। ব্যাপারটা অতটা আমল না দিয়ে আবার ল্যাপটপে মনোনিবেশ করলাম। নাক বন্ধ গো ঝুমাদি, কিছু পেলাম না গন্ধ-টন্ধ। তুমি ওসব নিয়ে অত ভেবো না। যদি সেরকম মনে হয়, ওই যে টেবিলের উপর রুম ফ্রেশনার রয়েছে, সব জায়গায় একটু করে ছড়িয়ে দাও দেখি। ঝুমাদি ঘর থেকে বেরিয়ে গেল। খানিক পরে আমার ডিনার তৈরি করে রোজকার মতো টেবিলে ঢাকা দিয়ে রেখে বেরিয়ে গেল 8:30 নাগাদ। আরো অনেক পরে প্রায় 9:45টার সময় ডিনার করতে টেবিলে এলাম। ক্যাসারোলের ঢাকনাটা খুলতেই বেশ বড় সড়ো একটা ধাক্কা খেলাম। ভেতরে কিছুক্ষণ আগে রান্না করে রাখা মাখা মাখা পনির ভুর্জিটা থেকে ধোঁয়া ওঠার কথা, কিন্তু ঢাকনাটা খুলতেই একটা পচা গন্ধ আমার নাকে এসে লেগেছে। তার সঙ্গে সঙ্গে চোখ দিয়ে স্পষ্ট দেখতে পাচ্ছি কৃমির মতো সাদা সাদা হাত পা ডানাবিহীন পোকাগুলো ওঠানামা করছে রান্নাটার মধ্যে। নাকে হাত চেপে বিরক্ত হয়ে বন্ধ করে দিলাম ঢাকনাটা। পাশে একটা ছোট্ট হটপটে রুটি রাখা ছিল, সেটা খুলতেও দ্বিতীয়বার অবাক হওয়ার পালা। মাকড়সার মতো কিছু ছোট ছোট পোকামাকড় হেঁটে বেড়াচ্ছে রুটিগুলোর গায়ে। মরা মানুষের মতো ঠান্ডা। কিছুই বুঝতে পারলাম না, এমনটা কি করে সম্ভব। এই কিছুক্ষণ আগে রান্না করে যাওয়া খাবার এমন পচে পোকা বিড়বিড় করছে কেন? খানিকক্ষণ হতভম্ব হয়ে বসে রইলাম টেবিলে। তারপর ঝুমাদির নম্বরে ফোন করলাম। এত রাতে ফোন পেয়ে স্বভাবত ভদ্রমহিলার কণ্ঠ বেশ উদ্বিগ্ন শোনালো। হ্যালো, হ্যাঁ, কি হয়েছে রে বাবু? কোনো দিনও এভাবে কথা বলিনি ওর সাথে। তবে রাগ চাপতে না পেরে বেশ কর্কশ স্বরে জেরা করার ভঙ্গিতে প্রশ্ন করলাম, রাতের ডিনার এভাবে পৌঁছে গেল কি করে? খাবো কি এখন আমি? কি ব্যাপার বলো তো ঝুমাদি? হ্যাঁ? ঝুমাদি বেশ খানিকক্ষণ চুপ করে রইল। তারপর চিন্তিত কণ্ঠে উত্তর দিল, মানে কি বলছিস বলতো? খাবার পচে গেছে মানে? প্রায় চিৎকার করে উঠে বললাম, হ্যাঁ পচে গেছে, চোখের মাথাটা খেয়েছো বোধ হয়। আমি রেখে দিচ্ছি, কালকে এলে তুমি দেখাবো। আমি তো বেড়ে রেখে আসার সময়ও দেখলাম ধোঁয়া উঠতেছে। রুটিগুলো তো গরম ছিল। ফোনটা কেটে দিলাম বিরক্ত হয়ে। খানিকক্ষণ গুম হয়ে বসে রইলাম। তারপর ফোনটা টেনে নিয়ে কিছু খাবার অর্ডার করে নিলাম। কি মনে হতে আরো একবার ক্যাসারোলের ঢাকনাটা তুলে পনির ভুর্জিটার দিকে তাকিয়ে রইলাম নাকে হাত চেপে। পাশে রাখা চামচটা দিয়ে খানিকটা তুললাম। গা গুলিয়ে এলো বমিতে। ভাগাড়ে ফেলে দেওয়া ভাতের মতো ভ্যাদ ভ্যাদে হয়ে গেছে। শীততাপ নিয়ন্ত্রিত ঘরে এমনটা কি করে সম্ভব হতে পারে কিছুতেই মাথায় ঢুকলো না। ঝুমাদি জেনে শুনে এমনটা করতে পারে না। মহিলাকে একটু বেশি বাজেভাবে বলা হয়ে গেছে। কিছুক্ষণ পরে খাবার এসে গেল। পচা খাবারগুলো ডাস্টবিনে ফেলে দিয়ে খেতে শুরু করলাম। খেতে খেতে ডাইনিং টেবিলে ঠিক উল্টো দিকের অ্যাকোরিয়ামে চোখ পড়ল। সদ্য আনা কালো মাছটা চুপ করে স্থির হয়ে দাঁড়িয়ে আছে এক জায়গায়। বাকি মাছগুলো এদিকে ওদিকে ঘুরছে। অ্যাকোরিয়ামটা বেশ বড়।
ওটার মধ্যে যে কোনো পরিবর্তন সহজেই চোখে পড়ে। হঠাৎ খাওয়া থামিয়ে লক্ষ্য করলাম ভেতরে সদ্য আনা কালো রঙের মাছটা সমেত মোট 6টা মাছ দেখতে পাচ্ছি। তাহলে গাপ্পিটা কোথায় গেল? তাড়াতাড়ি খাওয়া শেষ করে উঠে হাত মুখ ধুয়ে অ্যাকোরিয়ামের সামনে এসে দাঁড়ালাম। ভালো করে আতিপতি খুঁজে দেখলাম, না, কোনো পাথর বা ব্রিকটুডের ফাঁক ফুকুরে ওঠা ঢুকে নেই। অ্যাকোরিয়াম থেকে বেমালুম গায়েব হয়ে গেছে মাছটা। এর অর্থ একটাই হতে পারে, ওটাকে খেয়ে নেওয়া হয়েছে। আর কাজটি যে নবাগত অতিথির তাতে কোনো সন্দেহ নেই। মুশকিল হলো তো, এই মাছ যে এমন রাক্ষসে স্বভাবের সেটা তো আমার এই বিক্রেতা কিছুই বলল না। যা হোক, কি আর করা যাবে, প্রকৃতির নিষ্ঠুর নিয়ম। আকারের বড় মাছ হামেশাই ছোট মাছদের উত্ত্যক্ত করে কিংবা খেয়ে ফেলে। আবার কখনো অনেকগুলো ছোট মাছ মিলে একটা বড় নিরীহ মাছকে আক্রমণ করে, ধীরে ধীরে খুবলে খুবলে খেয়ে নেয়। এমনটা দেখেছি আমি। মাস 2 আগে একটা বড় সাইজের অ্যাঞ্জেল ফিশ এনেছিলাম। 2 দিনের মধ্যে বাকি মাছগুলো খুঁচিয়ে খুঁচিয়ে অতিষ্ঠ করে মেরেই ফেলেছিল বেচারাকে। বাকি মাছগুলোকে তুলে অন্য কোথাও সরিয়ে রাখবো কিনা ভেবে দেখলাম। তারপর মনে পড়ল আমার বাড়িতে ফিশ বাউল বা ওই জাতীয় কিছু নেই। এদেরকে এখানেই রাখতে হবে, যা হওয়ার হবে। বাকি মাছগুলোর প্রতি আমার আর এখন কোনো মায়া নেই। এই একটা মাত্র সুন্দর কালো স্ফটিকের মতো মাছ অ্যাকোরিয়ামে খেলে বেড়ালেই হবে। ফ্রিজ থেকে স্কচের বোতল আর চকো চিপস নিয়ে ডাইনিং এর আলো নিভিয়ে নিজের ঘরের দিকে পা বাড়াতে যাব, হঠাৎ এক কোণে অন্ধকারে শুয়ে থাকা রিও ঘেউ ঘেউ করে ডেকে উঠল। এমনিতেও এতটা শান্ত স্বভাবের যে আমি মাঝে মাঝে ভুলে যাই যে বাড়িতে একটা কুকুর আছে। ডাইনিং এর এক কোণেই সারাদিন হাত পা চিতিয়ে পড়ে থাকেও প্রচন্ড অলস এবং ঘুম কাতুরে একটা কুকুর। হঠাৎ করে কিছু একটা দেখতে পেয়ে বোধ হয় ফোনের ফ্ল্যাশটা জ্বালিয়ে ওর দিকে তাকালাম। উঠে দাঁড়িয়েছে কুকুরটা, কান খাড়া, চোখে সতর্ক দৃষ্টি। গড়গড় করে একটা শব্দ করছে মুখ দিয়ে। কি হলো রিও, সমস্যা কি? উত্তরে কুকুরটা ঘেউ ঘেউ করে 2বার ডেকে আগের মতোই তাকিয়ে রইল যেদিকে তাকিয়েছিল ওই দিকে, যেন আমার দৃষ্টি আকর্ষণ করছে। ফ্ল্যাশটা ঘোরালাম ওর দৃষ্টি বরাবর ফ্রিজের পেছন দিকে। কিচেনের হাফমুন ডোরটার পেছনে যে অন্ধকার, সেখানটায় তাকিয়ে ঘেউ ঘেউ করছে রিও। ফ্ল্যাশের আলোটা ওখানেই স্থির, খাঁ খাঁ শূন্য সেখানে। রিও ঘেউ ঘেউ করেই চলেছে একটা না একটা অত্যন্ত আক্রমণাত্মক ভঙ্গিতে। ও সাধারণত এতটা অ্যাগ্রেসিভ কখনোই হয় না। কি জানে কি দেখে এমন পাগলের মতো করছে। রিওকে এবার ধমক দিলাম, রিও। বেচারা কুই কুই করে আবার নিজের জায়গায় শুয়ে পড়ল। আমিও দরজা বন্ধ করে বেডরুমে এসে টিভিতে একখানা মুভি চালিয়ে আরাম করে স্কচ নিয়ে বসলাম। শনিবার রাতগুলো আমি মুভি দেখতে দেখতে চকো চিপস দিয়ে স্কচ খাই। বন্ধু বান্ধবের সঙ্গে লারে লাপ্পা একটা বয়স অব্দি ভালো লাগতো, এখন রুচি আসে না ওসব। ভালো মদ, বান্ধবীদের সঙ্গও কখনো বা বাবা মায়ের সঙ্গে দেখা করতে যাওয়া, নয়তো খুব কাছের 2-1 বন্ধুদের নিয়ে ছোটখাটো ট্রিপ বা লং ড্রাইভ, এই হলো আমার সপ্তাহান্ত যাপনের সীমিত উপকরণ। এর বেশিও কিছু চাই না, এর কমও কিছু চাই না, এই ভালো আছি। মুভি দেখতে দেখতে যেদিন স্কচ খেতে বসি, সেদিন কখনোই মুভিটা পুরো দেখা হয়ে ওঠে না। আমার আবার মদের নেশা চড়ে তাড়াতাড়ি। সে রাতেও কপেগের পরে ঠ্যাং ছড়িয়ে ঘুমিয়ে পড়েছি মনে নেই। তবে অন্যান্য রাতের মতো
গভীর ঘুম হলো না, জাগা জাগা ঘুম হলো। ছেঁড়া ছেঁড়া কি সব স্বপ্ন দেখলাম। ঘুমের মধ্যেই টের পেলাম বাইরে মেঘ ডাকছে গুম গুম করে। ঝড় উঠেছিল বোধহয়। আমার বেডরুমের কাছের জানলার শাসি ঝনঝন করে কেঁপে উঠছে মাঝে মাঝে। ঝড় বৃষ্টির তাণ্ডবের মধ্যেই আচ্ছন্ন অবস্থায় অনেক রাতের দিকে শুনতে পেলাম ডাইনিং এর রিও ভয়ানক চিৎকার জুড়েছে। কুকুরটার মাথা খারাপ হয়ে গেল কিনা কে জানে। মাথার রগ ছিঁড়ে যাচ্ছিল আমার। বালিশ কানে চেপে ধরে শুয়ে শুয়ে কি সব দাবড়ানি দিয়েছিলাম ওকে তা মনে নেই। আবার কখন ঘুমের মধ্যে তলিয়ে গিয়েছি তাও মনে নেই। ঘুমটা ভাঙল বেলায়। আগের রাতে বৃষ্টি হয়েছে, ঠান্ডা হয়ে রয়েছে চারপাশটা। তার উপর রোববার। গড়িমসি করে উঠতে উঠতে ঘড়িতে দেখলাম 11:25 বেজে গেছে। আরেকটু পরেই ঝুমাদি চলে আসবে। রোববার একটু দেরি করেই আসে। বিছানা থেকে নেমে স্লিপারটা পায়ে গলাতেই কুট করে একটা কামড় খেলাম কিসের যেন। বিরক্তিসূচক শব্দ করে পাটা বাইরে বের করতে দেখি স্লিপারের ভেতরে একটা ডেঁয়ো পিঁপড়ে। একটা নয়, ভালো করে চেয়ে দেখলাম আরও রয়েছে। মেঝেতে হেঁটে বেড়াচ্ছে ওরা। সারা ঘরে এত পিঁপড়ে এলো কোথা থেকে? ঘুম থেকে উঠে একই জ্বালাতন। 2-3টে স্লিপার দিয়ে পিষে মারতে মারতে খেয়াল করলাম ওগুলো সারিবদ্ধভাবে কোথায় যেন চলেছে। বেডরুমের দরজা পার করে বাইরের দিকে। কি মনে হতে পিঁপড়েগুলোর পিছু নিলাম। ভীষণ কৌতূহলী হয়ে পড়লাম ওগুলো কোথায় যাচ্ছে তা দেখার জন্য। বেশি দূর যেতে হলো না। দরজা দিয়ে বেরিয়ে পিঁপড়েগুলো ডান দিকে ঘুরে চলেছে। ডাইনিংয়ে এসে সেদিকে চোখ পড়তে মেঝের উপরে ধপ করে বসে পড়লাম। মুখ থেকে একটা অস্ফুট আর্তনাদ বেরিয়ে এলো। রিও, রিও, রিও। আমার 4 পেয়ে সন্তান খানিক দূরে পা ছুড়িয়ে মুখ থুবড়ে পড়ে রয়েছে মেঝের উপর। গলার চারপাশ দিয়ে মেঝে জুড়ে অনেকটা চওড়া রক্তের দাগ। ওই রক্ত খাওয়ার লোভেই ভিড় জমিয়েছে পিঁপড়ের দলেরা। গিজ গিজ ঠিক ঠিক করছে আমার রিও নিষ্প্রাণ দেহের ওপর। চোখের মনি দুটোকে কুটকুট করে খেয়ে ফেলেছে অতি দ্রুত। আমার চোখ ঝাপসা হয়ে এলো। কি করে এসব হলো আমার কিছুই মাথায় ঢুকলো না। বুদ্ধি ভোঁতা হয়ে গেছে আমার। কেবল চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। কাল রাতে চিৎকার করেছিল রিও। ওটা মরণাপন্ন চিৎকার ছিল, আমি বুঝতে পারিনি। নেশার ঘোরে ঘুমে আচ্ছন্ন হয়েছিলাম। একটিবার যদি বাইরে এসে দেখতাম। টলমলো পায়ে উঠে দাঁড়ালাম। ঠিক তখনই ডোরবেলটা বেজে উঠল। টলতে টলতে গিয়ে দরজাটা খুলে দিলাম। ঝুমাতি আমার মুখ দেখেই প্রায় আর্তনাদ করে উঠল। নীলু বাবু, তোর কি হয়েছে? এ কাঁদছিস কেন? চোখ মুখ এরকম ফুলে কেন? হ্যাঁ, আমাকে আর কোনো উত্তর দিতে হলো না। এসব কথা বলতে বলতে ঝুমাদি ঘরে ঢুকে মেঝেতে পড়ে থাকা রিওর নিথর দেহটাকে দেখে থম মেরে গেল একেবারে। ঝুমাদিও খুব ভালোবাসত ওকে। আমি তো বাড়িতেই থাকি না, ওর আদর যত্ন করার আর কি বা ছিল। মুখে আঁচল চাপা দিয়ে ভাঙা ভাঙা গলায় কাঁদতে আরম্ভ করলো ঝুমাদি মেঝেতে বসে। আমিও থ হয়ে বসে রইলাম ঝুমাদির সঙ্গে। কিছুই বুঝতে পারছি না গতকাল রাতে ঠিক কি হয়েছিল এখানে। রিওকে প্রতি মাসে চেক আপ করতে নিয়ে যাই, কোনো রোগ ব্যাধি ছিল না ওর। তাহলে হঠাৎ করে এভাবে মুখের রক্ত উঠে মরল কি করে আমার কুকুরটা? ঝুমাদি আর রান্না বসালো না।
আমারও আর খিদে ঠিদে নেই। আমার সঙ্গে হাত লাগালো মেঝেটাকে পরিষ্কার করতে। স্প্রে দিয়ে পিঁপড়েগুলোকে তাড়িয়ে ফিনাইল দিয়ে বসে বসে টাইলস থেকে রক্ত তুলতে তুলতে প্রায় দুপুর হয়ে গেল। রিউর দেহটাকে 2-3টে কাপড়ে মুড়ে ফোন করলাম অভিককে। ও বাড়িতেই ছিল। কিছুক্ষণের মধ্যে গাড়ি নিয়ে চলে এলো। শহর ছাড়িয়ে অনেক দূরে গঙ্গার ধারে একটা নির্জন জায়গায় মাটির নিচে চিরনিদ্রার ঘুম পাড়িয়ে রেখে আসলাম আমরা রিওকে। আমার মাথাটা রাগে, হতাশায়, অনুশোচনায় দপদপ করছিল। একটাই কথা মনে হচ্ছে বারবার, রিও কাল রাতে অস্বাভাবিকভাবে চিৎকার করেছিল। যদি একটিবার উঠে দেখতাম কি ব্যাপার, তাহলে হয়তো ওকে বাঁচানো যেত। আমি এই এত বড় ফ্ল্যাটটাতে একেবারে একা হয়ে গেলাম। ফিরতে ইচ্ছা করছিল না আমার। জীবনের সবচেয়ে খারাপ রোববার বোধহয় এই দিনটাই আমার জীবনে। রুমে ফিরতে ঝুমাদি মাথায় হাত বুলিয়ে বলল, যা স্নান করে আয়, সারাদিন তো কিছু খাস নাই, খেয়ে এনে 2টো ডাল ভাত রান্ধিছি, যা। যন্ত্রচালিত রোবটের মতো বাথরুমে ঢুকলাম। বেরিয়ে এসে মাথা নিচু করে ডাইনিং টেবিলে বসলাম। মুখে কোনো কথা নেই। ঝুমাদি নিঃশব্দে ভাত, ডাল আর কি একটা তরকারি বেড়ে গেছে। চূড়ো করে রাখা ভাত ভেঙে ডালটা দিয়ে মেখে মুখে তুলতে গিয়ে ছিটকে গেলাম। ভাতটা ভাঙার সময় আঙুলে টের পেয়েছি গরম গরম জুঁই ফুলের মতো ভাত। গ্রাসটা নাকের সামান্য সামনে নিতেই পেট পাকিয়ে বমি উঠে এলো। নামিয়ে দেখলাম আঙুলের মাঝে ধরা রয়েছে গলে যাওয়া, পচে যাওয়া ভাতের দলা। টুকু একটা গন্ধে সারাদিনের খালি পেট ভয়ানকভাবে মোচড় দিয়ে উঠল। ঝুমাদি উল্টো দিকেই বসেছিল। তড়াক করে লাফ দিয়ে উঠে দাঁড়ালো। আজ সারাদিন শারীরিক এবং মানসিকভাবে ভয়ানক ক্লান্তি গিয়েছে আমার ওপর। দাঁত কড়মড় করে বললাম, এই দেখো ঠিক এইটাই কালকে তোমাকে বলেছিলাম। ঝুমাদি ভয়ে ভয়ে আঙুল দিয়ে ডালটা ঘেঁটে নাকের কাছে নিল। ঠাস করে বাটিটা নামিয়ে রাখলো টেবিলের ওপর। মুখ বিকৃত হয়ে গিয়েছে ঝুমাদির, চোখে সীমাহীন ভয় এবং বিস্ময়। নীলু, কিছু একটা ঠিক নাই জানিস তো। এই 1 সেকেন্ড আগে আমি দেখলাম ভাতে ধোঁয়া উঠতেছে, ডাইলটা তো সবে নামালাম। এটা কি করে হয়? হ্যাঁ হ্যাঁ, এটা কি করে হয় বল? উল্টে আমারও মনের মধ্যে এবার জন্ম নিল এক কোনা শীতল ভয়ের দানা। তাই তো আমি তো একটু আগে টের পেয়েছি ভাতের উষ্ণতা। মুহূর্তের মধ্যে খাবারটা এমন বদলে গেল কি করে? আর একটা বাটির দিকে তাকালাম। 5 মিশালি তরকারিটা নর্দমার পাঁকের মতো পচে ফুলে উঠেছে। কালকের পনির ভর্জির মতো ওগুলোর ভেতরে উঠানামা করছে সাদা সাদা পোকার দল। ঝুমাদিও দেখল, তারপর এক দৌড়ে চলে গেল কিচেনে। ভাতের হাঁড়ি, ডালের কড়াই সব হাতা নিয়ে নেড়ে ফিরে এলো ডাইনিং টেবিলে। ধপ করে বসে পড়ল চেয়ারে। মুখের প্রতিটা বলি রেখায় আতঙ্কের রেশ বেড়ে উঠেছে কয়গুণ। কথা বলতে গিয়ে ঠোঁট দুটো কেঁপে গেল ঝুমাদির। আমি হাঁ করে তাকিয়ে রয়েছি ঝুমাদির দিকে। মহিলার হাত দুটো কাঁপছে। উঠে দাঁড়ালো ঝুমাদি। কোনো রকমে আমাকে ধরে উঠালো। ঝাপসা হয়ে আসা কণ্ঠে বলল, বাবু, এইসব খাস না বুঝলি, এইসব ফেলাই দিতে হবে সব। ওই ফোনে তুই খাবার আনাস না, ওই নিয়ে খায় নে। আজ তোর ঘরে কিছু একটা ঠিক নাই রে। আমার কিছু ঠিক লাগতেছে না রে নীলু,
কিছু ঠিক লাগতেছে না, আমার কিছু ঠিক লাগতেছে না। বলতে বলতে আমাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কান্না শুরু করলো ঝুমাদি। আমি একই সঙ্গে অপ্রস্তুত এবং হতভম্ব। সত্যি তো, কি শুরু হয়েছে কাল থেকে? অদ্ভুত ব্যাখ্যাতীত সব ঘটনা ঘটছে এই চার দেওয়ালের মধ্যে। দুশ্চিন্তা এবং ভয় একসাথে জাঁকিয়ে বসল আমার মনে এবং মাথায়। ঝুমাদি অঝোর নয়নে কেঁদেই চলেছে। কাঁদতে কাঁদতে বারবার একটা কথাই বলে চলেছে, বাবু, মায়ের কাছে চলে যা, কটা দিন থেকে আয়। এইখানে কিছু একটা সমস্যা হয়েছে রে, আমি তোরে বলছি শোন। না হইলে রিও ওইভাবে মরলো কেন বল? হ্যাঁ, সুস্থ কুকুরটা। আমি কালকে ঢুকেই আশ একটা গন্ধ পাইছি তোর ঘরের মধ্যে, দম বন্ধ কইরা দেওয়া বিশ্রী একটা গন্ধ। এইসব ভালো লক্ষণ না রে। আমার কথাটা শোন বাবু, মায়ের কাছে চলে যা, আর পারলে এইখানে একটা শান্তি সস্তয়ন করায় নে, বুঝলি? ঝুমাদের এই সব কথায় অত্যন্ত বিব্রত হলেও আমি তাকে কিছু বলতে পারলাম না, কারণ আমি বিলক্ষণ জানি এই যান্ত্রিক শহরে মুখোশ পরা মানুষগুলোর ভিড়ের মাঝে এই একজনই আমাকে নিখাত স্নেহ করে, আমায় নিয়ে দুশ্চিন্তা করে। ঝুমাদের সঙ্গে আমার সম্পর্কটা কেবল টাকা পয়সার নয়। 3 বছর হয়ে গেল কখনো মাইনে বাড়ানোর কথা বলেনি একবারও। আমাকে নিজের সন্তানের চেয়ে কম ভাবে না ঝুমাদি, তাই এত উৎকণ্ঠা হওয়াটাই স্বাভাবিক। হাজারো প্রবোধ দিয়ে অনেক চেষ্টায় শান্ত করানো গেল মহিলাকে। ঝুমাদি আজ রাতটা এখানে থাকতে চেয়েছিল, কিছু অমঙ্গলের আশঙ্কা করেছে, সেটা কথা শুনেই বোঝা যাচ্ছে। আমাকে এমতো অবস্থায় এখানে একা একা রেখে যেতে মন চাইছে না মহিলার, কিন্তু আজ আমি একটু একা থাকতে চাই। আমার মন সম্পূর্ণভাবে শোকে বিধ্বস্ত। আরো এক প্রস্ত বুঝিয়ে সুঝিয়ে বিদায় করলাম ঝুমাদিকে। অনেক রাতের দিকে খেতে বসলাম। এই নিয়ে 2 দিন ডিনারে বাইরের খাবার খাচ্ছি। মুখেও খুব একটা রুচি নেই, বুকটা পাথরের মতো ভারী হয়ে গেছে। সেই সঙ্গে মাথায় হাজারটা প্রশ্ন লাট্টুর মতো পাক খাচ্ছে। রিওর অস্বাভাবিক মৃত্যুর কোনো কারণ খুঁজে পাচ্ছি না। ও যেখানটায় শুয়ে থাকতো সেই জায়গাটার দিকে তাকালে আমার 2 চোখ জলে ভরে ওঠে। কোনো রকমে খাওয়া সেরে বেসিনে হাত ধুতে গিয়ে হঠাৎ করে চোখ গেল অ্যাকোয়ারিয়ামের দিকে। সারাদিনে একবারও নজর পড়েনি ওদিকে আমার। জলে নীলচে আলোর আভা উধাও, আলোগুলো জ্বলছে ঠিকই, কিন্তু জলটা নর্দমার জলের মতো কালো ঘোলা হয়ে রয়েছে। মনে হচ্ছে যেন দোয়াত থেকে কয়েক ফোঁটা কালো কালি কেউ গুলে দিয়েছে অ্যাকোয়ারিয়ামের জলের মধ্যে। মাছগুলোকে দেখা যাচ্ছে অস্পষ্টভাবে। একটু ঝুঁকে কাঁচের বাইরে চোখ রাখলাম। কয়েক সেকেন্ড লাগলো ব্যাপারটা বুঝতে, আর তারপরই রাগে মাথাটা ঝনঝন করে উঠল। সজোরে অ্যাকোয়ারিয়ামের কাঁচের গায়ে একটা ঘুষি মারতে গিয়েও বহু কষ্টে নিজেকে সামলে নিলাম। গালিফ স্ট্রিটের পশু বাজারটা শুনেছি বেআইনি, সুতরাং সেখানে কারচুপি ছেঁচড়ামো হবে এটা স্বাভাবিক, কিন্তু এই রকম বেয়াড়া ধরনের লোক ঠকানো। নতুন আনা মাছটাকে দেখলাম একইভাবে ট্যাঙ্কের এক কোণে চুপ করে বিশ্রাম করছে। শুধু ওটার গায়ের চোখে ধুলো দেওয়া সুন্দর কালো রংটা জলের সঙ্গে মিশে গিয়ে বেরিয়ে পড়েছে ওটার আসল চেহারা। চোখ দুটো দেখে আমার কালকেই মনে একটা খচখচ করছিল। আমি 100% নিশ্চিত এটা আমাদের পরিচিত কোনো খালবিলেরই মাছ, কিন্তু এই মুহূর্তে চিনতে পারছি না। মাথা পিঠ সব কালো, পেটের দিকটা একটু হলদে ধরনের। আরো একটা জিনিস খেয়াল করলাম, অ্যাকোয়ারিয়ামের ভেতরে আমার 2খানা মাছ উধাও।
একটা গোল্ড ফিশ আর একটা নিয়ন ট্রেটা। আরো দুটো মাছকে খেয়ে ফেলেছে এই রাক্ষসে মাছটা। প্রথমে একবার ভাবলাম সব টান মেরে ছুঁড়ে ফেলে দিই, তারপর কি মনে হলো আবার ভাবলাম যেমন আছে তেমনই থাক, অবলা জীবজন্তুকে মেরে লাভটা কি। বেডরুমে চলেই আসছিলাম, আবার ঘুরে দাঁড়িয়ে পড়লাম। মনে হলো নোংরা জলটা পাল্টে দিই। মাছগুলোকে বালতিতে রেখে জলটা ফেলতে গিয়ে প্রথম গন্ধটা পেলাম আমি। বহুদিন ধরে না পাল্টানো অ্যাকোয়ারিয়ামের জলে সাধারণত আষ্টে গন্ধ হয়, কখনো এমন মাংস পচা গন্ধ আমি পাইনি। যেন কোনো প্রাণী মরে পড়েছিল জলের মধ্যে। কালচে জলটা যখন বাথরুমে নিয়ে গিয়ে ফেলে দিতে যাচ্ছি, তখনই মেঝের দিকে চোখ যেতেই চমকে উঠলাম। জলের মধ্যে কয়েকটা লোমের গোছা, শ্যাম্পেন কালারের লোম। এই লোমগুলো আমি চিনি। আমার বেডশিটে কিংবা পাপোশের উপর যেখানে যেখানে রিওর অবাধ বিচরণ ছিল, সেখানে এমন লোম দেখেছি হামেশাই। ওগুলো যে রিওর লোম তাতে আমার কোনো সন্দেহ নেই। সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। কুকুরটা তো ডাইনিং এর এক কোণে পাপোশের উপর চুপচাপ পড়ে থাকতো, ওর লোম অ্যাকোয়ারিয়ামের কি করে এলো? বেশিক্ষণ মাথা হাতড়ে কোনো প্রশ্নের উত্তর খুঁজে না পেলে মানুষটা ভুলে যায়। আমিও ভুলে গেলাম। স্বচ্ছ জলে 4টে মাছ ছেড়ে ক্লান্ত বিধ্বস্ত আমি বিছানায় গা দিয়ে গভীর ঘুমে তলিয়ে গেলাম। পরদিন সকালে ঝুমাদি ঘরে ঢুকতে না ঢুকতেই আমি ওকে টেনে নিয়ে গেলাম অ্যাকোয়ারিয়ামের কাছে। মাছটাকে দেখিয়ে জিজ্ঞেস করলাম, এটা কি কি মাছ গো ঝুমাদি? হ্যাঁ। ঝুমাদি একবার দেখেই বলল, এইটা তো শোল মাছের বাচ্চা। এই শোল মাছ আবার কেউ অ্যাকোয়ারিয়ামে রাখে নাকি? খালি বিলে ছেড়ে দিয়ে কোথাও। ব্রাশে টুথপেস্ট লাগাতে লাগাতে বললাম, আমি কি জানতাম নাকি ওটা শোল মাছ? আর বলো না, কালকে এক জায়গা থেকে কিনে ঠকে গিয়েছি একেবারে। রং করে অন্য বিদেশি মাছ বলে চালিয়ে দিয়েছিল, 500 টাকা দাম নিল। থাক অ্যাকোয়ারিয়ামেই। ঝুমাদি ফ্রিজ থেকে মাছ সবজি বের করতে করতে বলল, দেখ বাবু, তোর বাড়িতে এমনি কিছু একটা গন্ডগোল হয়েছে। কাল রাতেও বৃষ্টি হয়েছে, বাইরে হাওয়া বাতাস নরমই। এই যে তোর ঘরে ঢুকাই কেমন যেন একটা গুমট গুমট মনে হইতেছে। ওই এটা গা গুলানো পচা পচা গন্ধটাও টের পাচ্ছি। ওইটারে রাখিস না ঘরে। শোল মাছ কেউ পোষে কখনো শুনছিস বাপের জন্মে? জিজ্ঞেস করলাম, কেন শোল মাছ ঘরে রাখলে কোনো ক্ষতি হয়? ফ্রিজটা বন্ধ করে ঝুমাদি অ্যাকোয়ারিয়ামের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে একটা অদ্ভুত গল্প বলল। আমার ঠাকমা বলতো শোল মাছ নাকি আমাদের মনুষ্য লোকের মাছ না, বুঝলি? সমস্ত মাছের মধ্যে এই মাছের একটা বিশেষ ক্ষমতা আছে, জানিস নীলু? ঠাকুমার মুখে শুনছি শোল মাছ নাকি মনুষ্য লোক আর প্রেত লোকের মধ্যে বিনা বাধায় যাতায়াত করতে পারে। ওই জন্য দেখবি তান্ত্রিকরা ওই দেবদেবীর পূজায় শোল মাছ ভোগ হিসেবে দেয় না। আমার বাপের বাড়ি দক্ষিণ দিনাজপুরের এক গাঁয়ে, আমার এখনো মনে আছে। আমাদের গাঁয়ের একেবারে শেষ প্রান্তে একটা শেওড়া গাছের তলায় এক অপদেবতার থান ছিল। লোকে বলতো নিশি ঠাকুরের থান। সে ভয়ঙ্কর এক দেবতা, বাচ্চা কাচ্চাদের উপর ভর করত মাঝে মধ্যে। যাদের উপর ভর করত তারা অদ্ভুত রকমের খ্যাপাটে আচরণ করত। 3-4 দিনের মাথায় হয় মুখে রক্ত উঠা আর নয়তো কাঠের মতো শুকায় মারা যেত। কখনো কখনো নিশি ঠাকুরের ভরে পড়া বাচ্চাগুলো গায়েব হয়ে যেত হঠাৎ করে। 2-3 দিন পরে নদীর কাদার মধ্যে মাথা নিচে পা উল্টো কইরা পুঁতে দেওয়া অবস্থায় খুঁজা পাওয়া যাইত। পাড়া গাঁয়ের লোক খুব ভয় করত ওই অপদেবতারে।
ওইখানে দেখছি পোড়া শোল মাছ ভোগে দেওয়া হইতো। ভূত পেরেত অপদেবতাদের প্রিয় খাবার শোল মাছ। কে জানে বাবা, আমার দেখে ঠিক লাগলো না, তাই বললাম। মুখুসুকু মানুষ, মনে কুগাইল, তাই সাবধান করলাম। তোরা আজকালকার ছেলে, যা ভালো বুঝবি কর। ঝুমাদি আমার জন্য উদ্বিগ্ন হয় এটা দেখে ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে এত বেশি ভেবে ফেলে যে তখন বিরক্ত হতে হয়। কোথাকার কথা কোথায় নিয়ে চলে গেল। আমিও খুব বেশি আমল না দিয়ে ফ্রেশ হতে গেলাম বাথরুমে। অফিস বেরোতে হবে। আমি অফিস বেরোনোর সময় ঝুমাদি আমার সঙ্গে বেরিয়ে যায়। কাছেই কোথাও দুটো ফ্ল্যাটে রান্নার কাজ করে বিকেল অবধি। তারপরে আবার সন্ধ্যের কিছু আগে ফিরে এসে রাতের রান্না করে যায়। ঝুমাদিকে যখন কাজে রেখেছিলাম তখন আমি বলেই দিয়েছিলাম যে দিনে একবার এলেই হবে, কিন্তু ঝুমাদি আমাকে এই বলে নিরস্ত করেছিল যে অতক্ষণ ফ্রিজে রাখা খাবার গরম করে খেতে হবে না। সে এসে গরম গরম রেঁধে দিয়ে একবার সন্ধে রাতে বাড়ি ফিরবে। বলাই বাহুল্য এর জন্য কোনো অতিরিক্ত মাইনে দিতে হয় না আমায়। প্রথম প্রথম অবশ্য এমনটা হতো না, কারণ তখনও ঝুমাদির উপর এতটা বিশ্বাস আমার জন্মায়নি। আমার অনুপস্থিতিতে ফ্ল্যাটের ডুপ্লিকেট কি আমি ঝুমাদিকে দিতে ভরসা পেতাম না। একে শহর, তারপরে একা থাকি। যদিও সিসিটিভি লাগানো আছে এই মাথা থেকে ও মাথা, তবুও এখানে কাউকে বিশ্বাস করতেনি। কিন্তু দিন দিন গেলে বুঝেছি কিছু কিছু মানুষ এমনই হয় যাদের সেবা যত্ন পয়সা দিয়ে কেনা যায় না। অচেনা হয়েও তারা মায়ের মতোই হয়। তাদের চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। আমার একার সংসারে এই মধ্যবয়স্কা মহিলাই অল ইন অল। ঘরে কোথায় কি আছে তার সবকিছু ঠিকুজি আমার কাছে না থাকলেও ঝুমাদির কাছে থাকে। যেহেতু আমি ফিরে আসার আগেই ঝুমাদি চলে আসে, তাই অফিস থেকে ফিরলে রোজ সে দরজা খুলে দেয়। সাধারণত এর ব্যতিক্রম হয় না, তবে আজ অফিস থেকে ফিরে দেখলাম দরজা বাইরে থেকে লক করা। তবে কি ঝুমাদি আসেনি আজ? এমনটা হলে তো আমায় একবার ফোন করত। দরজাটা খুলে ঘরে ঢুকে দেখলাম ঘুটঘুটে অন্ধকার। না, সত্যি সত্যি আসেনি। ঝুমাদি এলে আমার ঘর সন্ধেবেলায় এরকম বাতিহীন হয়ে থাকতো না। প্রতিদিন অফিস থেকে ফিরে সুগন্ধি ধূপের গন্ধে মাথাটা হালকা হয়ে যায়। আমি তো পুজো আর্চার ধার দিয়েও যাই না। ঝুমাদি লিভিং রুমে একখানা ছোট আসন পেতে দু একটা দেবদেবীর ফটো রেখে নিজেই পুজো দেয়। আজ বহুদিন পরে আমার রুমে ফিরে সেই চিরচেনা ধূপের গন্ধটা পেলাম না। তার বদলে একটা পচা পচা ভ্যাপসা গন্ধ নাকে ঝাপটা মারল। এই গন্ধটাই কি ঝুমাদি পায়? এই গন্ধটার কথাই কি আজ দুদিন ধরে আমাকে বলে চলেছে? সত্যি কথা বলতে আমারও গা গুলিয়ে উঠল। জুতো খুলে ঢুকে লাইটগুলো জ্বালালাম এক এক করে। গোটা ফ্ল্যাটের কোথাও কোনো আলোই জ্বলছে না। ডাইনিংয়ে এসে দেখি কেবলমাত্র অ্যাকোয়ারিয়ামের সেই নীলচে নিয়ন আলোটাতেই আলোকিত হয়ে রয়েছে গোটা ডাইনিং। তার সাথে এখানে এই বিদঘুটে অন্ধকারটা সবচেয়ে বেশি। হঠাৎ করে কোনো কারণ ছাড়া কেমন যেন গাটা কাঁটা দিয়ে উঠল আমার। লাইটের সুইচগুলো টিপে দিতে দিতেই আমার চোখ পড়ল কিচেনের দিকে। আমি কি ঠিক দেখলাম? কিচেনের আলোটা জ্বলে ওঠার সঙ্গে সঙ্গে কি যেন একটা সুরুত করে সরে পড়ল ফ্রিজের আড়ালে। ইঁদুর বা বিড়াল জাতীয় কিছু ছোটখাটো জিনিস নয়, ঠিক যেন মানুষের মতো বড় আকারের কিছু একটা। যেন এতক্ষণ অন্ধকারে থেকে ওটা আমায় দেখছিল উঁকি মেরে। ঘাড়ের রোয়া দাঁড়িয়ে গেল আমার। কেউ কি আমার ফ্ল্যাটে ঢুকে গা ঢাকা দিয়ে রয়েছে? পা টিপে টিপে এসে ডাইনিং টেবিলের ওপর থেকে ফল কাটার ছুরিটা তুলে নিলাম। তারপর গলায় সাহস এনে চিৎকার করে বললাম,
কে কে ওখানে? খুব স্বাভাবিকভাবেই কোনো জবাবই এলো না। আরো একবার গলা তুলে জিজ্ঞেস করলাম, যদি কেউ থাকো বাইরে বেরিয়ে এসো, না হলে আমি এক্ষুনি সিকিউরিটিকে ডাকবো। বেরিয়ে এসো বলছি। বেশ কয়েকবার এইসব বলার পরেও যখন কিচেনের দিক থেকে কেউ বেরিয়ে এলো না, তখন সাহসে ভর করে ছুরিটা নিয়ে নিজেই এগিয়ে গেলাম। নেই, গোটা কিচেনে কেউ নেই। সত্যি কথা বলতে ফ্রিজের পেছনে লুকিয়ে গা ঢাকা দেওয়ার মতো কোনো জায়গাও নেই। গোটা ফ্ল্যাটের আলো জ্বালিয়ে তন্ন তন্ন করে খুঁজলাম, খাটের নিচে, বাথরুমে, সব জায়গায় উল্টে পাল্টে দেখলাম, কিন্তু কেউ নেই। সারাদিনের ক্লান্তিতে ভুল দেখলাম তাহলে। কিন্তু আমার স্পষ্ট মনে আছে, আলো জ্বালানোর আগে আমার মনে হচ্ছিল কিচেনের ওই কুপকুপে অন্ধকারের ভেতর থেকে কিছু একটা তাকিয়েছিল আমার দিকে। গন্ধটা এখনো নাকে অসহ্য লাগছে আমার। রুম ফ্রেশনার এনে সব জায়গায় ভালো করে স্প্রে করলাম। চুপ করে সোফার উপরে বসে আছি। একটা সিগারেট শেষ করে ফ্রেশটা একটু নিউট্রাল হতেই ফ্রেশ হতে ঢুকলাম বাথরুমে। ভালো করে স্নান করে বেরিয়ে একটা রিং করলাম ঝুমাদির নম্বরে। তুলল না। আশ্চর্য তো, না এলে আমাকে একবার জানাতে পারতো, কোনো সমস্যা হলো কিনা কে জানে। আবারও দুবার রিং করেও পেলাম না। অগত্যা নিজের খুন নিবৃত্তি নিজেকেই করতে হবে আজ। ভাতটা আমি করতে পারি না, নুডলস আছে কিচেনে। নিতে এসে ওভেনের উপরে চোখ পড়তেই হতভম্ব হয়ে গেলাম। একটু আগে এই জায়গাটা তন্ন তন্ন করে খুঁজতে গিয়ে আমি হয়তো তখন মনটা অন্যদিকে ছিল বলে দেখিনি, ওভেনের উপরে একটা ঢাকা দেওয়া কড়াই বসানো, আর তার পাশে চাল ভিজিয়ে রাখা। ঢাকনাটা তুলে কালকে রাতে ঠিক চেনা ভয়টা ফিরে এলো আবার। বড়ার ডালনা রেঁধে রেখে গেছে ঝুমাদি, কিন্তু ঢাকনা তুলতেই ওটার বিভৎস পচা গন্ধ আমি পেয়েছি। রান্নাটা দেখে মনে হচ্ছে 3-4 দিন আগে করা। মনে পড়ল সকালেও ভাত খেয়ে বেরিয়েছি আমি, তখনও খাবারটা পচা ছিল না। রাতে রান্না করা খাবারগুলো এমন পচে যাচ্ছে কেন? একসাথে অনেকগুলো প্রশ্ন মাথায় ঘুরপাক খেতে লাগলো। এই রান্না সকালে করা হয়নি। সকালে আজ ডাল, ডিমের অমলেট আর মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে বেরিয়েছি। তার মানে আজ বিকেলে ঝুমাদি এসেছিল। তাহলে সে গেল কোথায়? আর ভাতের জন্য চাল যদি ধুয়েই রেখেছিল, তাহলে ভাত করলো না কেন? ওভেনের চারপাশটা দেখে মনে হচ্ছে রান্না করতে করতে কেউ কোথাও চলে গিয়েছে এবং বেমালুম ভুলে গেছে যে সে রান্না এখনো বাকি আছে। কোনো সমস্যা হয়েছিল হয়তো, কোনো কারণে বেরিয়ে যেতে হয়েছে, কিন্তু তবুও আমাকে সে নিশ্চয়ই একবার জানাবে তো। এমনটা কখনো করেনি ঝুমাদি। তারপর ঘরের সবকটা আলো এমন নেভানো ছিল কেন? অন্তত একটা আলো তো জেলে রাখবে। ফোনটা নিয়ে আবার ঝুমাদির নম্বর ডায়াল করলাম। কোনো উত্তর পেলাম না। সবকিছু আমার কাছে কেমন যেন অদ্ভুত লাগছে। ডাইনিংয়ে বসে খাবার অর্ডার করলাম। মাথা কাজ করছে না আমার। আরো 2টো সিগারেট শেষ হয়েছে ইতিমধ্যে। না, গতকাল সকাল থেকেই আমার মনের উপর অসম্ভব চাপ পড়ছে। একটু শরীর মনটাকে হালকা করা দরকার। ডোপামিন আর অক্সিটোসিন চাই। মেঘার নাম্বারে একটা কল করলাম। 2টো রিংয়ের পরেই কল তুলল। বলো। মেধা, আজ একবার আসতে পারবে আমার ফ্ল্যাটে? খানিকক্ষণ চুপ করে থেকে কি যেন ভেবে বলল, একটু ওয়েট করো, রিম শুয়ে পড়লে আসছি। ওকে, দেরি করো না বেশি।
এরকমই সংক্ষিপ্ত কথোপকথন হয় আমাদের মধ্যে। মেঘা আমার উল্টো দিকে দুটো ফ্ল্যাটের পরেই থাকে। কোনো ভালোবাসার সম্পর্ক আছে কিনা জানা নেই, তবে একটা শারীরিক আদান প্রদান আছে। মেঘার মধ্যে একটা ব্যাপার আছে, উপেক্ষা করা যায় না। ওর সবচেয়ে সুন্দর অঙ্গ হলো ওর দুটো চোখ, সবজি নীল ক্রোয়েশিয়ার ভূমধ্য সাগরের মতো। বাঙালিদের সাধারণত এমন চোখ হয় না, অন্তত আমি কখনো দেখিনি। মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। ও যদি বোরখা পরে থাকে, শুধুমাত্র চোখ দেখে ওর পায়ে পুরুষ লুটিয়ে পড়বে। মাঝে মধ্যে উইকেন্ডে আমরা একসাথে কাটিয়েছি। ওর রুমে সেটা সম্ভব হয় না, কারণ ওর ফ্ল্যাটমেট রিমঝিম সারাক্ষণ মেধার সঙ্গে জোঁকের মতো লেগে থাকে। দেখলেই মাথা গরম হয়ে যায়। মেধার কিরকম আত্মীয় হয় শুনেছি, ওর জন্যই মেধাকে এত লুকিয়ে চুরিয়ে আসতে হয় আমার কাছে। মাঝে মাঝে হুকআপের প্ল্যান ক্যান্সেল হয়ে যায় ওই মেয়েটার জন্য। ডিনার শেষ করে হাঁ করে বসে আছি। শেষমেশ প্রায় 12:30 নাগাদ আমার ডোরবেলটা বেজে উঠল। কেমন লাগছে আমাদের আজকের গল্প? এমনই সুন্দর সুন্দর গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করুন সংকেত অডিও স্টোরিজ। চলুন তাহলে শোনা যাক গল্পের পরবর্তী অংশ। মেধা, তুমি কি আমার ডান হাঁটুর উপরে চেপে ধরলে? চোখ বন্ধ করা অবস্থাতেই ধমকের সুরে বলে ফেলেছি কথাগুলো। চোখের বন্ধন উন্মুক্ত হতেই দেখলাম অত্যন্ত রুষ্ট এবং অতৃপ্ত দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে মেধা। মানে হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট নীলাদ্রি? তোমার হাতগুলো দেখি। কথাটা বলেই অবশ্য ওর অনুমতির অপেক্ষা করলাম না। ওর হাত দুটো নিজের হাতের মধ্যে নিয়ে শক্ত করে চেপে ধরে রইলাম। কই না তো, ওর হাত তো বরফের মতো ঠান্ডা নয়, আর ওর নখগুলো ভোঁতা এবং মোলায়েম। আমি কয়েক সেকেন্ড আগে টের পেয়েছি আমার হাঁটুর উপরে একটা জলীয় স্যাঁতস্যাঁতে বিভৎস ঠান্ডা হাতের গা ঘিনঘিনে স্পর্শ। শুধু স্পর্শই করেনি, ছুঁচের মতো সরু নখ দিয়ে হালকা করে নিচের দিকে টেনে দিয়েছে। হাঁটুর ওই জায়গাটা এখনো অবশ। হোয়াটস রং উইথ ইউ নীলাদ্রি? মেধা বিরক্ত হয়ে নিজের হাত দুটো আমার হাত থেকে ছাড়িয়ে নিল। না মানে আমার মনে হলো যে কথাটা বলতে গিয়ে জিভ জড়িয়ে যাচ্ছে আমার। গোটা শরীরটাই কেমন যেন ঘিন ঘিন করছে হঠাৎ করে। যেখানে স্পর্শ পেয়েছি সেই জায়গাটায় তাকালাম। আমি উজ্জ্বল গৌরবর্ণ, শরীরে একটা আঁচড় কাটলেও বোঝা যায়। ভয়ে আধখানা হয়ে দেখলাম ওই জায়গায় চামড়াটা কেমন যেন নীল হয়ে গেছে। একটা হাতের ছাপ স্পষ্ট ফুটে উঠছে, দীর্ঘ সরু একটা হাতের 5 আঙুল সহ তালুর ছাপ। শরীরের রক্ত ধীরে ধীরে যেন সাপের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে। আরে আরে কি হলোটা কি তোমার? আমাকে বলবে? মেধাকে কিছুই দেখতে পাচ্ছে না। আমি ওর দিকে ভয়ে ভয়ে তাকালাম। থাইয়ের উপর আঙুল দেখিয়ে বললাম, তুমি তুমি এটা দেখতে পাচ্ছ না? মেধা ঝুঁকে একবার দেখে নিয়ে বলল, আই থিঙ্ক ইউ আর টু মাচ টায়ার্ড নীলাদ্রি, তোমার রেস্ট দরকার। এক সেকেন্ড, তোমার ঘরের মধ্যে এরকম উইয়ার্ড স্মেলটা কিসের? নাক টেনে টেনে এদিক ওদিক বাতাসে গন্ধ শুঁকে কথাটা বলে নাকে হাত চাপা দিল মেধা। আমিও পাচ্ছি গন্ধটা। ডাইনিংয়ে যে গন্ধটা ঘরে ঢুকেই পেয়েছিলাম। বেডরুমের রুম ফ্রেশনার ছড়ানো ছিল এতক্ষণ, তাই হয়তো নাকে লাগেনি। কিন্তু আবার
আবার তীব্রভাবে বেড়ে উঠছে এই ঘরের মধ্যে। মাছ মাংস পচা একটা অদ্ভুত ঘোলাটে বমন উদ্রেককারী বিচ্ছিরি গন্ধ। নীলাদ্রি, আই মাস্ট লিভ। আজ আর কিছু পসিবল না। নেভার মাইন্ড, টেক গুড রেস্ট। হ্যাঁ, মেধা তাড়াতাড়ি ড্রেস আপ করে একরকম পালালো আমার ঘর থেকে। আমি শর্টসটা গলিয়ে উঠে ঘরের আলো জ্বালালাম, রুম ফ্রেশনার সারা ঘরে ছড়িয়ে দিলাম। গন্ধটা তবুও যেন গেল না। এদিকে থাইয়ে একটা চিনচিনে যন্ত্রণা শুরু হয়েছে। মেধা দরজা খুলে বেরিয়ে গেছে। বন্ধ করার জন্য বেডরুমের বাইরে এলাম। অন্ধকার ডাইনিং রুমে সবসময় আলো জ্বলতে থাকা অ্যাকোয়ারিয়ামটাই সবার চোখে আগে পড়ে। এত দূর থেকে দেখতে পাচ্ছি কিছু একটা ঠিক নেই ওটার ভেতরে। ওটার সামনে গিয়ে দাঁড়ালাম। বুকের মধ্যে হাতুড়ির ঘা পড়ছে তখন আমার। কুলকুল করে ঘামছে সারা শরীর। একটু ঝুঁকে অ্যাকোয়ারিয়ামের কাছে মুখ ঠেকালাম। কপালে ফুটে ওঠা বিন্দু বিন্দু ঘামগুলো একটা মোটা ধারা হয়ে নাক বেয়ে টপ টপ করে ঝরে পড়ল। অ্যাকোয়ারিয়ামের ভেতরে এখন একটাই মাছ, সেই শোল মাছের বাচ্চাটা। আগের মতো স্থির নেই এখন আর। এপাশ ওপাশ থেকে ঘুরে বেড়াচ্ছে। বাকি দুটো মাছ তার পেটে চলে গেছে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি কাল রাতেই জল পাল্টে দিয়েছি, আমার স্পষ্ট মনে আছে। জলটা এমন ঘোলা হলো কি করে? আর ঘোলা জলের মধ্যে এগুলো কি ভেসে বেড়াচ্ছে লাল লাল? দেখে মনে হচ্ছে খুব ছোট ছোট মাংসের টুকরো, যেন কেউ মাংসের কিমা করে জলের মধ্যে ফেলে দিয়েছে। কিসের মাংস এগুলো? হালকা লাল হয়ে উঠেছে জলটা। রক্ত কি? এইটুকুই নয়, অ্যাকোয়ারিয়ামের নিচের দিকে নুড়ি পাথরের ওপর আলগোছে দুলছে কয়েক গাছা চুল। মেয়েদের চুল, লম্বা ঘন কালো। মাংস ও রক্ত চুল এসব অ্যাকোয়ারিয়ামের মধ্যে এলো কি করে? একটা খারাপ আশঙ্কায় আমার বুকের সব রক্ত শুকিয়ে হিম হয়ে যাচ্ছে। নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রয়েছি কাছের এপার থেকে ওপার। কোথাও কোনো শব্দ নেই, কেবল অ্যাকোয়ারিয়ামের নিচ থেকে কৃত্রিম বুদবুদ ওঠার শব্দ। হঠাৎ অ্যাকোয়ারিয়ামের পেছনের দিকের কাঁচের অপর প্রান্তে নীল আলোর মধ্যে একখানা মুখ ফুটে উঠল। আকৃতি মানুষের মুখের মতো হলেও মানুষের মুখ কিভাবে বলি ওটাকে? কোনো মানুষের গায়ের চামড়া এমন কেঁচোর মতো স্যাঁতস্যাঁতে হয় না। কোনো মানুষের চোখ এমন মাছের মতো পলকবিহীন হয় না। মানুষের গায়ের রং এমন শ্যাওলা সবুজ হয় না। 1-2 সেকেন্ডের জন্য স্পষ্ট দেখলাম ঠিক এই রকমই একটা মুখ আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ভয়ানক চিৎকার করে 2 হাত দূরে মেঝেতে ছিটকে পড়লাম। অ্যাকোয়ারিয়ামের পেছনে ওটা কে? কোনো ভর দিয়ে পেছনে ঘষতে ঘষতে সরে গেলাম। কোনো রকমে বেডরুমের রাত ভেজানো দরজাটা হাতে ঠেকতেই
উঠে পড়ি পড়ি করে দড়াম করে শব্দ তুলে বন্ধ করে দিলাম দরজাটা। দুই দাঁতের পাটিতে ঠকঠকে লেগে গেছে আমার। সারা শরীর কালা জ্বরের রোগীর মতো থরথর করে কাঁপছে। তাড়া খাওয়া জন্তুর মতো বিছানায় একেবারে কোণের দেওয়ালে গা সিটিয়ে হাঁটুর মধ্যে মুখ গুঁজে বসে রইলাম। তীব্র একটা আতঙ্ক আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে। এই ঘরের দরজা খুলে আর বেরোনোর সাহস নেই আমার। থাইয়ের যেখানে এই ঘিনঘিনে হাতের স্পর্শ পেয়েছি সেই জায়গাটা ক্রমশই মরার মতো ঠান্ডা হয়ে যাচ্ছে। রাত আর সামান্যই বাকি আছে। ঘরের আলো নিভল না। গোটা রাত কিভাবে কাটালাম জানি না। প্রচন্ড ভয় থেকে আসা ক্লান্তি, ক্লান্তি থেকে আসা ঘুম। ঘুম ভাঙল অনেক বেলায়। মাথার কাছে কাঁচের সার্সি ভেদ করে আলোর বল্লম এসে পড়ছে মেঝেতে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম বেলা 11:45 বাজে। লাফ দিয়ে উঠতে গিয়ে যন্ত্রণায় কোকিয়ে উঠলাম। বিছানায় বসে পড়লাম। ঝকঝকে দিনের আলোতে কালকে রাতের ঘটনাটা অবাস্তব বলে মনে করতেই যাচ্ছিলাম। ঠিক তখনই ডান হাঁটুর উপরে থাইয়ের চামড়ার দিকে তাকাতেই গলা শুকিয়ে কাঠ হয়ে এলো। চিনচিনে ব্যথাটা এখন টনটনে ব্যথায় পরিণত হয়েছে। চামড়াটা এক রাতের মধ্যে পচে সবজিটে হয়ে গেছে। কাল রাতে আমায় গ্রাস করেছিল আতঙ্ক, আর এই দিনের বেলায় ঝলমলে আলোতে আমাকে যে অনুভূতিটা গ্রাস করতে চাইছে তা হলো মৃত্যু ভয়। আমার পাটা কি পচে যাচ্ছে। ঠিক কি স্পর্শ করেছিল আমার পায়ে কাল রাতে। ওই স্পর্শটা কেবল চামড়াটাকেই নষ্ট করে দেয়নি, বরং আমার মনের মধ্যে একটা ঘেন্না মিশ্রিত আতঙ্ক ঢুকিয়ে দিয়ে গিয়েছে। আমার যদি এই পাটা কেটে বাদ দিতে হয়, যদি আর কখনো ঠিক করে হাঁটাচলা করতে না পারি। এইসব ভুলভাল চিন্তায় আমার মুখের রং উড়ে গেল। হসপিটাল, কাটাছেঁড়া, সিরিঞ্জ, যেসব আমি ছোটবেলা থেকে এড়িয়ে এসেছি, এত বড় হয়েও এড়িয়ে চলি না। এখনই ডাক্তার দেখাবো না, বাড়াবাড়ি হলে দেখা যাবে। ফার্স্ট এইড বক্সটা বার করলাম শেলফের উপর থেকে। অ্যান্টিসেপটিক সলিউশন দিয়ে ভালো করে ধুয়ে ডিসইনফেক্টেড ক্রিম লাগালাম চামড়াটার উপরে। বিষ ব্যথা হয়ে গেছে জায়গাটা। ঘরে পেইন কিলারও ছিল। এইসব স্বচিকিৎসা করে সাময়িক শান্তি পাওয়া গেল বটে, তবে দুশ্চিন্তা, আতঙ্ক প্রতি মুহূর্তে 3-4 গুণ হয়ে আমাকে টেনে নিয়ে যাচ্ছে অতল গহ্বরে। সাহস করে পা টেনে টেনে দরজা খুলে বেরিয়ে এলাম ডাইনিংয়ে। বলাই বাহুল্য প্রথমেই তাকিয়েছি অ্যাকোয়ারিয়ামের দিকে। কোথায় চুল, কোথায় মাংস? দিব্যি পরিষ্কার জলে ঘুরে বেড়াচ্ছে শোল মাছের বাচ্চাটা। কোনটা সত্যি কোনটা মিথ্যে সব গুলিয়ে যাচ্ছে। উল্টো দিকের দেয়াল ঘড়িতে সময়টা খেয়াল করতেই মাথায় একটা প্রশ্ন জাগার দিয়ে উঠল। ঝুমাদি কোথায়? সে কি আজকেও আসেনি? বেডরুমে ফিরে মোবাইলটা হাতে নিয়ে ঝুমাদির নম্বরে পরপর কয়েকটা রিং করলাম। কোনো রেসপন্স এলো না। একটা অশুভ চিন্তায় আমার হাত পা থরথর করে কাঁপছে। আমার কি
থানায় একবার একটা মিসিং ডায়েরি করা উচিত। কিন্তু আমি যদি কোনোভাবে ফেঁসে যাই, ঝুমাদির বাড়ির কারোর ফোন নাম্বার বা তার প্রপার অ্যাড্রেস আমার কাছে নেই। কাল রাতে অমন অর্ধেক রান্না করে রেখে ঝুমাদি কোথায় গায়েব হয়ে গেল? 12 ঘন্টার বেশি হয়ে গেছে ঝুমাদি ফোন ধরছে না। ভয়ে আমার হাত পা এবার পেটের ভেতরে সেঁধে যেতে চাইল। কি করব কিছুই বুঝতে পারছি না। 1-2 দিনের মধ্যে আমার চারপাশটা কেমন যেন উলটপালট হয়ে গেছে। গায়ের এই অবস্থা, অফিসে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। খিদে পেটে ছুঁচোয় ডন মারছে। আমাদের কমপ্লেক্সের নিচেই একটা পাঞ্জাবি ধাবা আছে। অনেক বেলা অবধি ভালো ব্রেকফাস্ট পাওয়া যায় ওখানে। একটা পাতলা ট্রাউজার পায়ে গলিয়ে অতি কষ্টে নিচে গিয়ে কিছু খাবার নিয়ে ফিরে এলাম, কিন্তু গলা দিয়ে খাবার নামছে না। অর্ধেকটা খেয়ে অর্ধেকটা ফেলে দিয়ে একটু জল খাওয়ার জন্য ফ্রিজটা খুলতেই আবার একটা ধাক্কা খেলাম। ফ্রিজের ভেতরে রাখা সব খাবারে ছাতা পড়ে গিয়েছে। পনির, মাছ, চিকেন সবকিছুতে। কিছুতেই বুঝে উঠতে পারলাম না এত কম টেম্পারেচারে শাকসবজি এমন পোকা হলো কি করে। কি মনে হতে একটা ডিম নিয়ে ভেঙে দেখলাম ডিমের ভেতরটা কুচকুচে কালো। এসব কি হচ্ছে? কি প্রতিক্রিয়া হওয়া উচিত, কি করা উচিত কিছুই বুঝতে পারছি না। উদ্ভ্রান্তের মতো এদিক থেকে ওদিকে তাকাচ্ছি ফ্যাল ফ্যাল করে। ঝুমাদি ঠিকই বলেছিল কিছু একটা গন্ডগোল আছে, কিন্তু সেই গন্ডগোলটা ঠিক কি তা আমি বুঝতে পারছি না। এসবের কোনো ব্যাখ্যা নেই আমার কাছে। এই ফ্ল্যাটের 4 দেওয়ালের মধ্যেকার পরিবেশটা বাইরের থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গেছে এই 3 দিনে। বিরাট কিছু একটা পরিবর্তন ঘটেছে, অশুভ অলৌকিক একটা পরিবর্তন। আমার যুক্তিবাদী মন বুঝতে দেরি করে ফেলেছে সেটা। একবার ভাবলাম নিজের বাড়িতে নিজেই বাবা মায়ের কাছে নিরাপদ আশ্রয়ে পালিয়ে যাই, কিন্তু পায়ের ব্যথা বাদ সাধল। এই গরমে জামা কাপড়ে ঢাকা থাকা অবস্থায় ওই জায়গাটা যদি আরো পচে যায়, যদি আরো পিছিয়ে ওঠে, ঠিক করলাম সারা দিন রাত ঘর থেকেই বেরোবো না। সারাটা বেলা ঘরের মধ্যে উদাসভাবে বসে কাটিয়ে দিলাম। এর মধ্যে বহুবার ফোন করেছি ঝুমাদিকে। একটা সময়ের পর সেটা বন্ধ করে দিলাম। যদি ঝুমাদি সত্যি সত্যি নিখোঁজ হয়ে গিয়ে থাকে আর তার ফোনটা কোথাও থেকে পাওয়া যায়, তাহলে সবার আগে পুলিশ আমার নম্বরে ফোন করে আমাকেই জেরা করবে। কিন্তু যতই হোক, একটা অনুশোচনা আমাকে কুরে কুরে খেতে লাগলো। আমার মন বলছে ঝুমাদির একটা বড় সড়ো বিপদ হয়েছে, না হলে রান্না অসমাপ্ত রেখে আমার ফ্ল্যাট থেকে হঠাৎ করে মহিলা গেলেন কোথায়। এমন অনেক কিছু চিন্তা সারাদিন জ্বালিয়ে মারল আমায়, কিন্তু কোনোটার কোনো সন্তোষজনক সমাধান খুঁজে পেলাম না। সন্ধে হতে না হতেই রাতের খাবার অর্ডার করিয়ে আনলাম। সকালের আগে আর ডাইনিং এ পা রাখছি না। আমার মন কেন জানি না বলছে যত গন্ডগোল ওখানেই কাল রাতে অ্যাকোয়ারিয়ামের পেছনে ওই বিভৎস মুখমণ্ডল দেখেছি। ওখানেই কোনো কোণে ঘাপটি মেরে বসে আছে আমার সকল প্রশ্নের উত্তর। রাত 9:30টার মধ্যে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। ঘরের আলোটা আর নেভায়নি। আলো নেভালেই যদি কিছু দেখতে পাই। ঘুম খুব সহজে আসতে চাইল না। রাত নামতে আতঙ্ক, দুশ্চিন্তা, প্রাণ ভয় একসঙ্গে ছেঁকে ধরেছে আমায়। তার উপর বাড়তি পুরস্কার থাইয়ের পচনশীল জায়গাটার ক্রমবর্ধমান যন্ত্রণা। মনে হচ্ছে কাল সকালেই ডাক্তার দেখাতে হবে।
বাড়াবাড়ি কিছু হওয়ার আগে কিছু একটা করতে হবে। অনেক সাধ্য সাধনা করে যাও বা ঘুম এসেছিল, মাঝরাতে ক্রমাগত টেলিফোনের আওয়াজে ঘুম ছুটে গেল আমার। ধর্মর করে উঠে বসলাম। এত রাতে আবার কে? মনে একরাশ আশঙ্কা নিয়ে বিছানা থেকে নামলাম। রিসিভারটা কানে ধরতেই রিমঝিমের গলা পেলাম। প্লিজ একবার এসো দিদি, দিদি আমি কিছু বুঝতে পারছি না, কি করব। বাইরে বেরিয়ে দেখলাম উল্টো দিকের ফ্ল্যাটের মিসেস সিং উদ্বিগ্ন দরজার সামনে দাঁড়িয়ে রয়েছেন। আমার দিকে ইঙ্গিতপূর্ব দৃষ্টিতে তাকালেন। বাইরে এসেছেন সিংদের পাশের ফ্ল্যাটের ঘোষাল বাবু। পায়ের ব্যথা ভুলে এক দৌড়ে মেধাদের লিভিং রুমটা পেরিয়ে ওদের বেডরুমের দরজাটার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম পাথরের মূর্তির মতো নিশ্চল হয়ে। আমার পা দুটোকে যেন কেউ গেঁথে দিয়েছে। মাথাটা বনবন করে ঘুরে উঠল। খাটের একেবারে ধারে এসে ঝুলছে মেধার দেহটা, বাকি শরীরটা বিছানার উপরে, দুই হাত মেঝেতে ঠেকেছে। বলাই বাহুল্য ওর দেহে প্রাণ নেই। চোখ দুটোর জায়গায় দুখানা গভীর গর্ত, যেন কেউ আঙুল ঢুকিয়ে তুলে নিয়েছে চোখ দুটো। পরনের নীল কুর্তি, হলুদ লেগিংস দেহের সঙ্গে ভিজে সেঁটে রয়েছে। গোটা দেহটাই ভেজা এবং জলে ডোবা লাশের মতো ফুলে উঠেছে অস্বাভাবিকভাবে। বিছানা ভিজে, মেঝেতে যতটুকু ওর দেহ ছুঁয়ে রয়েছে তার আশেপাশে জমে রয়েছে জল। খোলা চুল বেয়ে টপ টপ করে ঝরে পড়ছে জল। আমি বিদ্যুৎ পৃষ্ঠের মতো ছিটকে বেরিয়ে এলাম। ঘন ঘন নিঃশ্বাস পড়ছে আমার। কোন রকমের রিমঝিমকে জিজ্ঞেস করলাম, কি করে হলো? রিম কেঁদে কেটে হাঁপ তুলে শ্বাস টেনে যা বলল তার অর্থ হলো এই, রিমঝিম আজ সারাদিন বাড়ি আসেনি। সেই সকালে অফিস বেরিয়েছে। ওর এক কলিগের বার্থডে পার্টি ছিল আজ। অফিসের পরে সে ওখানে গিয়েছিল। সকালে বেরোনোর সময় দেখে গেছে মেধাকে ঘুমোতে। একবার জাগিয়ে জিজ্ঞেস করেছিল অফিস আছে কিনা। মেধা নাকি বলেছিল আজ যাবে না। এই কিছুক্ষণ আগেই বাড়ি ফিরেছে রিমঝিম। সে ফিরে নাকি দেখেছে দরজা কেবলমাত্র ভেজানো ছিল। ঘরে ঢুকেই সে দেখে দিদির এই অবস্থা। আমার হাঁটু দুটো তীর তীর করে কাঁপছে এবার। মেধার বডিটা দেখে আমার বোধ বুদ্ধি ভোঁতা হয়ে গেছে। যেভাবে ওর সারা শরীর থেকে জল টোপাচ্ছে আর যেভাবে ফুলে উঠেছে দেহটা, দেখে মনে হচ্ছে অন্তত দুদিন ধরে মেয়েটা কোনো পানা পুকুরের বিলের তলায় ডুবেছিল। ওর চোখ দুটো খুবলে নিল কিসে, ঠিক জলে ডোবা লাশের যেমন মাঝে মধ্যে চোখ খুঁজে পাওয়া যায় না মাছে খেয়ে নেয় বলে। জলে ডুবে মরলে সেই লাশ ঘরের মধ্যে চলে আসে কি করে? একটা নাম না জানা ভয়ের অনুভূতি ভেতরে ভেতরে আমাকে অবশ করে দিচ্ছে। শুনলাম সিংজি থানায় ফোন করে কথা বলছেন। বুকের ভেতরটা আরো হিম হয়ে যাচ্ছে আমার বিপদটা অন্য জায়গায়। কাল রাতেই আমার ঘরে এসেছিল মেধা। ওর আর আমার মধ্যে যে একটা নোংরা সম্পর্ক আছে সে কথা রিমঝিমও জানে বলে আমার মনে হয়। সে যদি পুলিশকে কিছু বলে দেয়, বেশি কিছু নয়, ওই করিডোরে সিসিটিভি ফুটেজগুলো ভালো করে খুঁটিয়ে দেখলেই দেখা যাবে আমার ঘরে প্রায়শই রাতের দিকে ওর যাতায়াতের পরিণাম। এদিকে ঝুমাদিও আশ্চর্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছে। কেঁচো খুঁড়তে গিয়ে যদি কেউটে বেরিয়ে পড়ে
বুঝলাম আমি 20 বাও জলে পড়েছি। কষ্ট করে আজ বোধহয় বাড়ি চলে গেলে ভালো করতাম। ফ্ল্যাটে বন্দি থেকে কিছু না করলেও স্রেফ ফেঁসে গেলাম। এখানে দাঁড়িয়ে থাকলে বারবার চোখ চলে যাচ্ছে মেধার বেডরুমে। ওর বডিটার দিকে তাকানোর সাহস আমার নেই। এমন অদ্ভুত রহস্যময় মৃত্যু আমার এত বছরের জীবনে কখনো দেখিনি। আমার প্রচন্ড অসুস্থ লাগছে। আমি বাইরে দাঁড়ালাম। কিছুক্ষণ পরেই পাটুলি থানার একটা জিপ কমপ্লেক্সের লনে ঢুকলো। 4 জনের একটা টিম লিফটে করে উপরে উঠে এলো। কিছুক্ষণের মধ্যেই করিডোরটায় পুলিশ এবং সোসাইটির কিছু আত্মোৎসাহী মানুষজনের ভিড় জমে গেল এই কানারাতে। ভেতরে ক্রাইম সিনের ফটো তোলার খচখচ আওয়াজ পাওয়া যাচ্ছে। পুলিশ অফিসার আশেপাশে ফ্ল্যাটের সকলকেই প্রাথমিক পর্যায়ের জিজ্ঞাসাবাদ করে বডি নিয়ে চলে গেল। আমাদের সকলকেই বলা হলো এই মুহূর্তে আবাসন ছেড়ে না বেরোতে। থানায় হাজিরা দিতে হলেও হতে পারে, কাউকে না হলে অন্তত আমাকে তো অবশ্যই। পুলিশ সিকিউরিটি গার্ডের কাছ থেকে সিসিটিভি ফুটেজ নিয়ে গেছে। এখন থানা থেকে তলব পাওয়ার সময়ের অপেক্ষা মাত্র। ঘড়িতে এখন রাত 3:17। চোখ ঘুমে বুঝে আসছে, কিন্তু জানি বিছানায় গা দিলে ঘুম আসবে না আমার। শরীরের মধ্যে একটা ভয়ঙ্কর উথাল পাথাল শুরু হয়েছে। বাইরে অসহ্য রকমের গরম, কিন্তু আমি হি হি করে কাঁপছি। ঘোষাল বাবু এবং তার মিসেস রিমঝিমকে আজকে রাতের জন্য নিজেদের ফ্ল্যাটে আশ্রয় দিয়েছেন। পুলিশ মেধার ফ্ল্যাট তালা বন্ধ করে গেছে। আস্তে আস্তে করিডোরটা ফাঁকা হয়ে এলো। আমার গা পুড়ে যাচ্ছে, ধুম জ্বর। কাঁপতে কাঁপতে আমিও ফিরে এলাম নিজের রুমে। ডাইনিং, বেডরুম, কিচেন সর্বত্রই বমি ঠেলে দেওয়া গন্ধটা এখন যেন আরো বেড়েছে। এসি কাজ করছে না। ঘরের মধ্যে একটা গুমোট গরম। আলোগুলো কেমন যেন নিভু নিভু বলে মনে হচ্ছে। প্রচন্ড অস্থির হয়ে উঠছে আমার শরীর, মন। না পারছি কোথাও বসতেই, না পারছি দাঁড়াতে। গোটা ফ্ল্যাটে পায়চারি করে বেড়াচ্ছি পাগলের মতো। ডাইনিং এর বেসিনটার সামনে এসে দাঁড়ালাম। আয়নায় নিজের দিকে দেখে বুকটা ছ্যাঁত করে উঠল। রক্ত জবার মতো লাল হয়ে গেছে চোখ দুটো। ট্যাপ খুলে মুখে ঘাড়ে জল দিলাম। একটু আরাম বোধ হলো না। ডান থাইয়ে পচনশীল জায়গাটায় মরণ যন্ত্রণা। মাথা নামিয়ে দেখলাম ওই জায়গার চামড়াটা পচে গিয়ে এতটাই নরম হয়ে গেছে যে কোনো মুহূর্তে খসে পড়বে। পুঞ্জ রস গড়াচ্ছে ওখান থেকে। ডাইনিং এর আলোগুলো প্রতি মিনিটে একটু একটু করে কমে গিয়ে অন্ধকার হয়ে আসছে। অতি কষ্টে পা টেনে টেনে অ্যাকোয়ারিয়ামটার সামনে দাঁড়ালাম। আবারও জলটা ঈষৎ লাল হয়ে উঠেছে, যেন রক্ত মিশে আছে ওতে। জ্বরের ঘোরে আমি ভুল দেখছি কিনা জানি না, তবে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি অ্যাকোয়ারিয়ামের বেসে রঙের পেভেলসের ওপর আলগোছে পড়ে আছে দুখানা সাদা বল। বলের ঠিক মাঝখানে আরো একটা বৃত্ত, সেটার রং সবজে নীল। দুটো চোখ, মানুষের চোখ। পরমানন্দে নেচে নেচে একবার একটা চোখ আর একবার অপর চোখটা কুটকুট করে খেয়ে চলেছে শোল মাছের বাচ্চাটা। এই চোখগুলো আমি খুব ভালো করে চিনি। বহুবার মুগ্ধ হয়ে তাকিয়ে থেকেছি এই চোখের দিকে।
কামনার আগুন ঝরে পড়ত এই দুটো চোখে। মেধার চোখ দুটো চিনতে আমার ভুল হওয়ার কথা নয়। একটা সরু দলদলে আঠালো হাত ধীরে ধীরে নেমে এলো অ্যাকোয়ারিয়ামের মধ্যে। সেই হাতের আঙুলগুলো সাপের লেজের মতো সরু দোদুল্যমান। চিমটার মতো নখের দুই প্রান্ত দিয়ে একটা আধ খাওয়া চোখ তুলে নিল হাতটা। জলের বাইরে হাতটা বেরিয়ে আসতেই দেখতে পেলাম সেই হাতের অধিকারীকে। অ্যাকোয়ারিয়ামের পেছনের দেওয়ালে গা মিশিয়ে দাঁড়িয়ে রয়েছে কাজল কালো পিচ্ছিল থকথকে স্লাইম দিয়ে তৈরি একটা শরীর। মুখের আকৃতিটা মানুষের মতো ঠিকই, কিন্তু মুখটা মানুষের নয়। কালকে যেমনটা দেখেছিলাম, মাছের মতো, রাক্ষসের শিকারী কোনো মাছ। ড্যাব ড্যাবে বড় নিষ্পলক দুটো চোখ, মাছের মতো ফ্যাকাশে মোটা দুজোড়া ঠোঁট সামান্য ফাঁক হয়ে আছে। একেবারে কমে আসা আলোতেও দেখতে পাচ্ছি ভেতরে কিলবিল করছে কৃষ্ণবর্ণ হাজার ওষুধ ছোট ছোট দাঁত। অক্ষি গোলকটা এক হাতে বাড়িয়ে দাঁড়িয়ে রয়েছে এই মূর্তিমান বিভীষিকা। এটা কি আমি জানি না, তবে এর হাত থেকে আমি বাঁচতে পারবো না জানি, কিন্তু শেষ চেষ্টা করে দেখতে হবে আমাকে। পালাতে হবে। পেছতে গিয়ে ডাইনিং টেবিলের সাথে ধাক্কা খেয়ে হুমড়ি খেয়ে পড়লাম। আর ঠিক তখনই আমার ফ্ল্যাটের সমস্ত আলোগুলো এক এক করে নিভে গেল। তবু আমি দমলাম না। অন্ধকারে হাতড়ে হাতড়ে এক প্রান্ত থেকে অপর প্রান্ত চলে এলাম। কত আসবাবপত্রে ধাক্কা খেলাম, ডান পায়ের মরার মতো খানার ঘায়ের মতো পড়ে গেল একটা ভারী ফ্লাওয়ার ভাস। আমি জানি এই জিনিসটা আমার পেছনেই আসছে। পায়ের যন্ত্রণা বেমালুম ভুলে গিয়ে আছড়ে পড়লাম দরজার সামনে। দরজাটা খুলতে চাইল না। প্রথমে অনেক টানাটানি করার পর হঠাৎ করে খুলে গেল দরজাটা। কিন্তু করিডোরটা খুলতেই কোথায় এসে পড়লাম? উপরে খোলা রাতের আকাশ, আকাশের নিচে লালচে রং ধরেছে, নিচে নলখাগড়ার ঘন ঝোঁক, ছোট মেঠো পথ চলে গেছে তার মাঝখান দিয়ে। আমার 2 BHK ফ্ল্যাটটাকে কেউ নিউ গড়িয়ার স্বর্ণময় আবাসন থেকে যেন ছেঁচে তুলে নিয়ে এখানে ফেলেছে। আমার সামনে আর অন্য কোনো রাস্তা নেই। আমি দৌড়ালাম সেই নলখাগড়া বনের বুক চিরে চলে যাওয়া মেঠো পথ বেয়ে। ডান পাটা মনে হচ্ছে শরীর থেকে বাদ হয়ে গেছে আমার, তবুও দৌড়াচ্ছি আমি বাঁচার আশায়। পথের শেষ প্রান্তে কিচকিচ করছে জলরাশি। এই জায়গাটা তো আমি চিনি, মারাইদহ। আজ থেকে 5 বছর আগে এক শীতের রাতে এখানে এসেছিলাম আমি। একখণ্ড পাথরের মতো নিশ্চল হয়ে দাঁড়িয়ে পড়লাম আমি। বিলের জল থেকে ছপ ছপ শব্দ তুলে আমার দিকে এগিয়ে আসছে অন্ধকার দিয়ে তৈরি শরীরটা। একটু আগেই যে দাঁড়িয়েছিল আমার অ্যাকোয়ারিয়ামের পেছনে। উপরে আগুন রাঙা লাল আকাশে গুম গুম শব্দে ঢেকে উঠল মেঘ। প্রায় সঙ্গে সঙ্গে শুরু হলো মুষলধারে বৃষ্টি। চারদিকটা কেমন যেন একটা আষ্টে গন্ধে ভরে উঠছে।
আমার চারপাশে বিভিন্ন রকমের মাছ আকাশ থেকে টুপটাপ করে ঝরে পড়ছে, লাফাচ্ছে, আছাড় খেয়ে মরে যাচ্ছে ছটফট করে আমার সামনে। আমি পা বেঁধে ধীরে ভিজে মাটির উপরে কাটা কলা গাছের মতো পড়ে গেলাম। শরীরটাকে সমস্ত শক্তি দিয়ে মাটিতে ঘষতে ঘষতে ফিরে চললাম আমার ফ্ল্যাটের দরজার কাছে। বেলের ঘোলাটে জল, কাদা, শ্যাওলা মেখে একটা শরীর ধীর কদমে এগিয়ে আসছে এইদিকে। শরীরটাকে কোনো রকমের দরজার উপরে এনে ফেললাম। আমার রুমে আবার আলো ফিরে এসেছে। কিছুটা হামাগুড়ি দিয়ে কিছুটা ঘষতে ঘষতে ঢুকে পড়লাম বাথরুমে। যেটুকু শক্তি শরীরে অবশিষ্ট ছিল সেটুকুতে ভর করে দেহটাকে খানিক উপরে তুলে বাথরুমের দরজাটা সজোরে আটকে দিলাম ভেতর থেকে। চারিদিকে একটা মাছ মাংস পচার গন্ধ, চারিদিকে মাছ মাংস পচা একটা গন্ধ। এই জলজীবী বিশিকার হাতে যদিও বা না মরি, এই প্রাণঘাতী দুর্গন্ধে নিশ্চিত জ্ঞান হারাবো। শরীরে উঠে দাঁড়ানোর মতো আর এক ফোঁটাও শক্তি নেই। মেঝেতে সাপের মতো বুকে হেঁটে হেঁটে বাথটবটার কাছে পৌঁছানো গেল। কিভাবে ওটার মধ্যে উঠে বসলাম জানি না। ঠান্ডা জল ভর্তি বাথটবে আমার শরীরটা পড়তেই যেন পরম প্রশান্তিতে চোখ বুজে এলো। চোখ বুঝতেই মনের সামনে ভেসে উঠল মালাইদহের অতুল জলরাশি। আমার কাছে সবকিছু এখন জলের মতো পরিষ্কার। মনে পড়ল ঝুমাদের সাবধান বাণী, ওটারে রাখিস না ঘরে, শোল মাছ কেউ পোষে কখনো শুনছিস? রাখিস না বাবা, রাখিস না। এই একই কথা 5 বছর আগে আমাকে আরো একজন বলেছিল। ফালতু কথা ভেবে ভুলে গিয়েছি। স্পষ্ট মনে পড়ে যাচ্ছে আমার, এখান থেকে 5 বছর আগে আমি আর আমার অফিসের 3 জন কলিগ মিলে বড়দিনের ছুটিতে গিয়েছিলাম পঞ্চদেউলি। আমাদের আর এক কলিগ সৌমিত্রদার গ্রামের বাড়ি। মনে আছে রোজ সন্ধেবেলায় আমাদের কড়া হাঁড়িয়া তৈরি করে খাওয়াতো ওই গাঁয়েরই লক্ষণ বাগদি। সৌমিত্রদার মুখে শুনেছিলাম সে নাকি রাতের বেলা 2 গ্রাম দূরে কোথাও একটা মাছ ধরতে যেত। দিনের বেলা কখনো মাছ ধরত না লক্ষণ। রাতের বেলায় গেলে নাকি সে হাঁড়ি ভর্তি বড় বড় মাছ নিয়ে বাড়ি ফেরে। তবে রোজ যেত না, সপ্তাহে মাত্র 1 দিন। তাতেই যা মাছ উঠত সেই বেচেই নাকি ওর সারা মাসের চাল, ডাল, তেল, নুন অফুরন্ত যোগানের খরচ উঠে আসত। মফস্বলে বড় হয়েছি। ছোটবেলায় বন্ধু বান্ধবদের সঙ্গে মাছ ধরতাম খালে বিলে। চিরকালই ওটা আমার কাছে একটা দুর্দান্ত অ্যাডভেঞ্চার। লক্ষণকে জিজ্ঞেস করাতে সে প্রথমে কিছুতেই মুখ খোলেনি। তারপর বেশ কিছুটা টাকার লোভ দেখিয়ে রাজি করিয়েছিলাম আমাকে সঙ্গে নেওয়ার জন্য। উদ্দেশ্য কিছুই না, নতুন একটা অভিজ্ঞতা সঞ্চয় করা। তবে আমার সাথে আর কেউ রাজি হয়নি এই শীতের রাতে খাল বিলে মাছ ধরতে যেতে। আমি আর লক্ষণই গিয়েছিলাম ওর সাইকেলে করে। গভীর রাতে শুনশান মালাইদহের জলে ডিঙি ভাসিয়ে মাছ ধরতে নেমেছিলাম আমরা। লক্ষণকে বলেছিলাম আমি মাছ ধরব, সে বারণ করেনি, কিন্তু একটা অদ্ভুত কথা বলেছিল আমাকে। সে বলেছিল, ধরবেন কোনো বারণ নাই, কিন্তু একটুখানি সবুর করেন, আগে দেওরে ভোগ দিতে হবে। অবাক হয়ে জিজ্ঞেস করেছিলাম, কাকে? লক্ষণ উত্তরে বলেছিল, মারাই দহের জলে এক অভূদেবতা থাকি বাবু। এই দহের মাছেরা সব তারই অধীনে, তারই প্রসন্ন করেই আমি এত মাছ পাই। এই মাছ ধরার আগে দেউরে উৎসর্গ করতে হয় কাঁচা রক্ত বাবু। হ্যাঁ। যাওয়ার পথে 4টে ব্যাগের মধ্যে একটা জীবন্ত প্রাণীর ঝটপটানি শুনে বহুবার লক্ষণকে জিজ্ঞেস করেছি মাছ ধরতে মুরগি কোন কাজে লাগে। সে কোনো উত্তর দেয়নি। তারপর দেখেছিলাম এক অদ্ভুত কাণ্ড। লক্ষণ মুরগিটাকে একটা রামদা দিয়ে জবাই করে
ডিঙির গলুইয়ে বসে কি সব বিড়বিড় করতে করতে সদ্য কাটা মুরগির গলা থেকে ঝরে পড়া রক্ত দহের জলে ফেলছিল। আমি এসব বুজরুকে দেখে ভীষণ বিরক্ত হচ্ছিলাম। একে তো কনকনে ঠান্ডা, তারপর রাত বাড়ছে। আমার হাতেই ধরা ছিল কোঁচটা। মনে আছে কয়েক সেকেন্ডের মধ্যে জলে একটা মোক্ষম ঢেউ উঠেছিল। কি যেন একটা আমাদের ডিঙির চারপাশ দিয়ে গোল করে ঘুরছিল, মাছের মতো কিছু একটা। আমি চাপা স্বরে জিজ্ঞেস করেছিলাম, লক্ষণ, লক্ষণ ওটা কি? লক্ষণ আমাকে মুখে আঙুল দিয়ে চুপ করতে বলেছিল। আমি শুনিনি। আমার মন বলছিল ওটা একটা বড় সাইজের মাছ হবে। আমার মাথায় হঠাৎ কি ভূত চেপেছিল কে জানে। কোঁচটা সজোরে ছুঁড়ে ফেলে দিলাম জলে। একদম অব্যর্থ লক্ষ্যভেদের সঙ্গে সঙ্গে শান্ত হয়ে গিয়েছিল দহের জল। কোঁচের ফলায় কিছু একটা বেঁধেছিল, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। লক্ষণ চিৎকার করে উঠেছিল, কি করলেন আপনি? কি করলেন বাবু? আমি হ্যারিকেনটা তুলে দেখেছিলাম জলটা কালচে রক্তে লাল হয়ে যাচ্ছে একটু একটু করে। লক্ষণ হতভম্বের মতো জলের দিকে তাকিয়ে আছে দেখে চিৎকার করে বলেছিলাম, বড় কিছু একটা বেঁধেছে, কোচটা ধরো, কোচটা ধরো লক্ষণ, তোলো ওটাকে। লক্ষণের মুখের রং উড়ে গিয়েছিল তখন। সে হঠাৎ করে উল্টো দিকে বৈঠা বাইতে আরম্ভ করেছিল। আমি ওর এই অদ্ভুত আচরণের কারণ কিছুই বুঝতে পারছিলাম না। পাড়ে ডিঙিটা ভিড়িয়ে আমাকে একরকম টেনে নামালো লক্ষণ। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? এরকম পাগলের মতো করছো কেন? কোচটা ফেলেই তো চলে এলে। ভুসভুসে কাদার ওপর থপ করে বসে পড়েছিল লক্ষণ। জ্বরের ঘোরে ভুল বকার মতো বলেছিল, কি করলেন বাবু? কি করলেন? ওটা কোনো মাছ না, ও দেহ ছিল। আপনারা এখান থেকে চলে যান বাবু, আপনি এখান থেকে চলে যান। আপনি নিজেও মরেছেন আর আমারেও মেরেছেন। জানে বাঁচতে চাইলে কখনো এখানে আসবেন না বাবু, কখনো এখানে আসবেন না। আর ভুল করেও শোল মাছ কখনো ঘরে আনবেন না। শোল মাছ হলো তেনার বাহন, মাথায় রাখবেন বাবু। শোল মাছ তেনার বাহন। উনি আসবেন আপনার ঘরে, 10 বছর পার হোক আর 20 বছর পার হোক, মাথায় রাখবেন। পঞ্চদৌলি থেকে চলে এসেছিলাম দুদিন পরে। স্বাভাবিকভাবেই লক্ষণের এসব কুসংস্কারের বশবর্তী হয়ে বলা সাবধানবাণী বা বলা ভালো পাগলের প্রলাপ আমার মাথা থেকে মুছে গিয়েছিল এত বছরে। তবে পরে সৌমিত্রদার কাছে শুনেছিলাম লক্ষণ নাকি নিখোঁজ হয়ে গিয়েছিল আমার চলে আসার পরপরই। 1 সপ্তাহ পর ওর শিয়াল কুকুরের ছেঁড়া লাশটা পাওয়া গিয়েছিল নলখাগড়ার একটা ঝোপের মধ্যে। আমি মাছ খুব একটা ভালো খাই না। খাল বিল পুকুরের মাছ তো একদমই নয়, গন্ধ লাগে। তাই 5টা বছরে কখনো শোল মাছ বাড়িতে ঢোকায়নি। তাই লক্ষণ বাগদির কথার সত্যতা অসত্যতা যাচাই করা হয়নি। আজ অনেক বছর পরে এই মুহূর্তে এসে বুঝতে পেরেছি লক্ষণ পাগলের প্রলাপ বকেনি। কারণ আমার বাথরুমের দরজাটা হাট করে এখন খুলে গেছে। ওইটুকু দরজা দিয়ে গলে বাথরুমের ভেতরে এসে দাঁড়িয়েছে সিলিং ছোঁয়া একটা কালো পিচ্ছিল অন্ধকার। তার ভিজে চকচকে চামড়ায় আলো পিছলে যাচ্ছে। তার ডান কাঁধে একটা বিশাল বড় গোল ক্ষত। এই ক্ষত আমি তৈরি করেছিলাম কোঁচ মেরে। ছপ ছপ শব্দ তুলে তার মাছের মতো পিচ্ছিল শরীরটা এগিয়ে আসছে বাথটাবের দিকে। শিকারকে কোণঠাসা করে দেওয়ার অবর্ণনীয় পৈশাচিক সুখ। তার বড় বড় দুটো মার্বেলের মতো চোখে
ঝিকিয়ে উঠছে। নমস্কার, সংকেত অডিও স্টোরিতে এতক্ষণ শুনছিলেন আকাশ গুহের লেখা মারাই দহের জলে। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল সংকেত অডিও স্টোরি। এরপর অন্য একদিন অন্য এক সময় আমরা অন্য একটি গল্প এনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।